কয়েক লাইনের কোড করে ডেভেলপার হওয়া যায় না, কারণ কয়েক লাইনের কোড এখন তো এআই আছে। তো তখন এক ভাইয়ের সাথে আমার পরিচয় হয়, তখন উনি বলতেছে যে কী প্ল্যান এখন, যেহেতু তুমি সিএসসি নিয়ে পড়তেছো। এই যে বাবা যখন আমার উপর রাগ করলো আর কি, তখন আমি যেটা করছিলাম, একটা কম্পিউটারের দোকানে ঢুকে গেছিলাম। তো সেখানে দিনটা এমন হতো যে 50-60 টাকা পাইলেও পাইতাম, আর এমনও দিন গেছে পকেট ফাঁকা করে আসছি। কাজ করতে করতে আমার মাইন্ড এমন হয়ে গেছে যে খাওয়া ঘুম এগুলো আমি ভুলে গেছি। আমি 2টা লাইন ফলো করি। এক হচ্ছে, একটা সময় ছিল যে আমি একটা জিমেল খুলতে গেলেও মানুষের পিছনে ঘুরতাম, কিন্তু এখন আমার কাছে মানুষ আসতেছে, এটা আমার কাছে খুব ভালো লাগে। তো এখনকার টেকনিক্যাল জার্নিতে একাডেমিক ব্যাপারগুলো অতটা দেখা হয় না, বাট স্ট্রাকচারাল ওয়েতে লেখাপড়ার একাডেমিক্সের থেকে ভালো কোনো ওয়ে নাই কিন্তু। তারপরে কি অবস্থা সাইফুল ভাই? আলহামদুলিল্লাহ ভাই। কেমন চলতেছে? জি আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। আমার আজকে একটু ঠান্ডা লাগছে, ধরো মাঝে মধ্যে একটু ওই যে সর্দি টানলে যেমন লাগে এরকম হইতে পারে আর কি। তো তোমার নাম খুব ইন্টারেস্টিং আর কি, সাইফুল ইসলাম রাফেল। এই নামের ঘটনাটা কি? নামের ঘটনাটা, যখন আমার জন্ম হয়, হ্যাঁ, তখন তো আসলে আমি বলতে পারবো না যে আমার এটা পছন্দ না অন্যর। তো বাবা মা খুশি করে রাখছে আর কি। আচ্ছা, তবে আমাদের নামের মধ্যে 2টা মিল আছে, যে আমার বোনের যে নাম আছে তাদের নাম আমার বাবার অনুসারে, আর আমাদের যে 2 ভাই আছে আমরা, আমাদের নামের অনুসারে, মানে আমার মার সাথে আর কি। আচ্ছা আচ্ছা, মানে চমৎকার। দুজনের সাথে connected আর এই কি। কানেকশনটা মেনটেন করছো। আচ্ছা, এমনিতে তোমরা কয় ভাই বোন? 2 ভাই 1 বোন? আমরা 2 ভাই 2 বোন। 2 বোন। আচ্ছা আচ্ছা, চমৎকার চমৎকার। তোমার এমনিতে ঢাকায় থাকা হয় নাকি? আর না, আমার জন্মস্থান হচ্ছে গাইবান্ধা, আচ্ছা। আর বড় হওয়াটা আমার ঠাকুরগাঁও, ঠাকুরগাঁও। কারণ ওখানে বাবা জব করতেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ঢাকায় কতদিন হলো? ঢাকায় আমি কলেজ লাইফ থেকে আসি। আমি আচ্ছা। মুন্সিগঞ্জে পড়াশোনা করছি, আপনার ডিপ্লোমা, আচ্ছা, আর এখন জব করতেছি। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। জি, জি। আচ্ছা আচ্ছা, চমৎকার। এমনি কি কম্পিউটার সায়েন্স টেকনোলজি যেটা থাকে ডিপ্লোমা, তো ওইটা পড়ছিলাম নাকি? হ্যাঁ, কম্পিউটার সায়েন্স। আচ্ছা, মানে এটা কি বাসা থেকে রাজি ছিল? বাসা থেকে রাজি ছিল না। ফার্স্ট অফ অল আমার বাবার যেটা ইচ্ছা ছিল আর কি, যে ইলেকট্রিক্যাল নিয়ে পড়ানোর। আচ্ছা। উনি যেহেতু মেকানিক বিষয়গুলো নিয়ে কাজ করেন, হুম। তো এই বিষয় নিয়ে একটু ইচ্ছা ছিল আর কি। আর বড় ভাইয়ের ইচ্ছা ছিল সিভিল নিয়ে। তো এই জন্য আমার ইচ্ছা ছিল আর কি পার্সোনালি, যে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য। আচ্ছা। কারণ আমার কাছে টেকনোলজি বিষয়গুলো খুব ভালো লাগতো আর কি। হুম। আর যদি ছোটো করে বলি, আমি অনেক ছোট থেকেই ফোন ইউজ করতাম। আচ্ছা। তো ওখান থেকেই কিউরিসিটি কাজ করতো, যে ভালো লাগতো আর কি আমার কাছে সব কিছু, হুম। যে ইজিলি আমি নিতে পারতেছি বিষয়গুলো। তো এখান থেকে অনেক ফ্যামিলিগত প্রবলেম পড়ছি আমি। অনেক সময়, তখন তো আমি ছোটো, তখন আসলে আমাকে অনেকভাবে মারধর করছে এই বিষয়গুলোর জন্য। এমনও দিন গেছে যে আমার ফোন ভাঙিয়ে ফেলছে। আচ্ছা, মানে ওটা কি তোমারই ফোন ছিল নাকি যে চুরি করে না আম্মুর না না ফোন, না, বাবার এমন না, ফোন? এমন না। নিজেরই ফোন? নিজেরই ফোন ছিল। আচ্ছা, ওই ফোন কিনছিলা কেমনি? তখন তো আপনার অল্প টাকায় ফোন পাওয়া যেত। আচ্ছা, ওই প্রথম দিকে অ্যান্ড্রয়েড প্রথম দিকে না, না? অ্যান্ড্রয়েড না, তখন ছিল তাহলে? আমার কাছে বাটন ফোন। আর যে আচ্ছা। জাভা যে ফোনগুলো আছে, হ্যাঁ 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 হ্যাঁ। ওই ফোনগুলো আমি ইউজ করতাম। আচ্ছা। তো ফোনের একটা খারাপ দিক ছিল, সেটা হচ্ছে কি, এই যে বাটনগুলো খুব কাজ করতো না। তখন হয়তো কি আমার নখ অনেক সময় ক্ষয় হয়ে যেত, ব্যথা করতো আমার কাছে। আচ্ছা। ঠিক আছে। তো এইভাবে যখন আমি রাতে গেমস খেলতাম, তখন হয়তো কি আব্বা দেখে ফেলছে এক সময়, তখন ওই ফোনটা নিয়ে ভাঙে ফেলছে। আচ্ছা, তো এই যে ফোনের বিষয় ফোন থেকে, ভাঙছে এটা মানে কোন ক্লাসে পড়তা তখন? তখন আমি ক্লাস 5-এ, তখন আমার 5-এ থাকতে? হ্যাঁ, পিএসসি পরীক্ষা তো, সেই জন্য আসলে বেশি রাগ হয়ে গেছিলো, আচ্ছা। যে পড়াশোনা করে না, শুধু ফোন চালায়। তবে তখন সিম ইউজ করতাম আর কি, জাস্ট ওই গেমসেই খেলতাম। হুম। তো এই গেমসের প্রতি খুব আসক্ত ছিলাম আমি এক সময়। আর ওই সময় চলতো ওই যে যখন অ্যান্ড্রয়েড ফোন আমি ক্লাস 8 না 9 আমি ইউজ করতাম, তখন হচ্ছে আপনার ওই স্যামসাংয়ের J2 মডেলের যে সেটগুলো ছিল আচ্ছা ওই ফোনে, তখন সিইউসি খেলতাম খুব। আচ্ছা, ওইটা আসলে মনে হয় সবারই প্রথম গেম আর কি, হ্যাঁ, খেলার দিক থেকে। তো ধরো এই যে গেম খেলতে খেলতে তোমার ছোট থেকেই তো ইন্টারেস্ট ছিল নাকি কম্পিউটারের উপরে নাকি? না, কম্পিউটার আমার কাছে খুব দেরিতে আসছে। আমি যখন ক্লাস 9-এ, হুম হুম তখন আমার ছোট বোন, উনি ডিপ্লোমা কমপ্লিট করে আপনার ঠাকুরগাঁ থেকেই ফুল হুম নিয়ে। হুম হুম তো তখন শেষ পর্যায়ে এসে ওই যখন ইন্টার্নি করবে, হুম হুম তো সে সময় যেটা হয়েছে যে আব্বুকে বলছে যে বাবা আমার একটা ল্যাপটপ লাগবে। হুম। তো ওই সময় আব্বু কিস্তির মাধ্যম দিয়ে ল্যাপটপটা কিনছিল 45,000 টাকা দিয়ে। হুম। তো ল্যাপটপটা অলমোস্ট বাসায় এনে পড়েই থাকতো। হ্যাঁ, তো তখন আমি টুকটাক জানতাম, খুব বেশি জানতাম না। হুম আর আমার না সবসময় সেলফ প্ল্যানিংটা খুব ভালো লাগতো, হুম যে নিজে থেকে কিছু একটা করি, হুম মানে কী হবে পরে হিসাব, হুম মানে নষ্ট হলে সমাধান হবে। হুম তো
তো এই থেকে আমি নিজে নিজে ট্রাই করতাম। হুম তো এক পর্যায়ে যেটা হইলো ওইভাবেই আমি এসএসসি পর্যন্ত পার করলাম, কিন্তু কম্পিউটার কিন্তু পড়ে আছে, মানে নতুন থেকে শুরু করে ওই পর্যন্ত পড়ে ইউজই আছে, করা কেউ হয় না। ইউজ করে না। আচ্ছা, মানে মাঝে মধ্যে অন করলে আমি করতাম, আর কেউ করতো না। অন করে গেম খেলতাম। না গেম ওখানে গেম ইউজ করতাম না, কারণ ওখানে যে রেজিস্টারটা ছিল না, হ্যাঁ হ্যাঁ বাই ডিফল্ট যে শাটডাউন রেজিস্টার স্লিপ মোডগুলো যেগুলো আছে, আমি তখন রেজিস্টার দিতে ভয় পেতাম আচ্ছা, যে কী হবে। হ্যাঁ হ্যাঁ, প্রথম প্রথম একটু কেমন কেমন লাগে। আচ্ছা, তো ওইভাবেই চলে গেছে। তারপরে যেটা হয়েছে, এসএসসি শেষ করে যখন আমি বাসায় বসে আছি আর কি, তো এক সময় একটা ছোটোখাটো দুর্ঘটনা হয় আর কি, মানে আমার মানে বার্থডে পার্টিসিপেট নিয়ে আর কি। আচ্ছা, এটা কিরকম? এটা কীরকম বলতে ফ্রেন্ড সার্কেলের মধ্যে যে বার্থডে পার্টিসিপেটগুলো হয়, আচ্ছা, এগুলো থেকে গন্ডগোল হয়ে গেছিল, মারামারি। হ্যাঁ, আচ্ছা, ছোটোখাটো একটা। তো ওই সময় যেটা হয়েছে, আব্বু আর আমাকে বাসা থেকে বেরোতে দেয়নি। ওকে, তখন আমি বাসায়, আব্বাকে খুব ভয় করি আমি আর কি। তো বাসায় থেকে যেটা আমি করতাম, তখন ল্যাপটপ নিয়ে আমি বসি, তখন আমার বাসায় ওয়াইফাই আছে। তো তখন যেটা করলাম যে ইউটিউবে চলে গেলাম। তখন কিন্তু আমি আসলে কিচ্ছু জানি না, মানে সার্চ কীভাবে করবো, মানে কীভাবে কী দেখবো আর কি, কিছু জানতাম না। ইন্টারে পড়ো তখন, মানে ইন্টার না, টাইমে? ইন্টার না, মানে আর কি এই এসএসসি শেষ করছি। এসএসসি শেষ করার পরে, মানে এখনো পরীক্ষা ভর্তি হও নাই দিছি। কোথাও? তখন তো আমাদের করোনা চলতেছিল আচ্ছা, এসএসসির পরে। হুম তো ওই সময়টাতে আমি শেখা শুরু করি আর কি, মানে কম্পিউটার নিয়ে একটু ঘাটাঘাটি বেশি হয় আমার। হুম তো ওই সময় আমি যেটা চিন্তা করলাম যে মানুষ লক্ষ লক্ষ টাকা কীভাবে ইনকাম করে, ঠিক আচ্ছা। আছে। তো এই বিষয়টা নিয়ে আমাদের ফ্রেন্ড সার্কেলের কথা হইতো, আবার কিছু আশেপাশের মানুষ, মানে কাছের খুব মানুষ যারা থাকে ওরাও বলতো আর কি। তো এই বিষয়টা নিয়ে আমি উৎসাহ সহকারে যে এটা আমার একটা গোল হতে পারে, তো হুম যে আমি যদি টার্গেট করি কি হবে দেখি। তো তখন আমি যেটা করলাম যে ইউটিউবে সার্চ করলাম যে ফ্রিল্যান্সিং কি। আচ্ছা তো ওখান থেকে আমি ফ্রিল্যান্সার নাসিমের একটা ভিডিও পাই। আচ্ছা, সে স্টেপ বাই স্টেপ যখন বলতেছিল যে কীভাবে কী করতে হবে, তো অনেকগুলো ওয়ে দিচ্ছিল আর কি, গ্রাফিক্স, তারপরে ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট। হুম তো যখন উনি ওয়েব ডেভেলপমেন্টের ফার্স্ট দেখাইলো, তখন আমি ওই চ্যানেলটা ফলো করলাম। ইন্ডিয়ার এক চ্যানেল ছিল, ওইটা ফলো করলাম। আচ্ছা, তো ওখান থেকে আমি মানে কম্পিউটারের যাবতীয় যা আছে, মানে আস্তে আস্তে শেখা শুরু করলাম আর কি, শর্টকাট থেকে শুরু করে এভরিথিং। আর সত্যি বলতে কি আমার এই পর্যন্ত এখনও কম্পিউটারের বেসিক কোনো কোর্স করা হয়নি। আচ্ছা, মানে যা করছি এই প্রোগ্রামিং যাত্রায় আসে আমি শিখছি আর কি। ওকে, তো এইভাবে আমি মোটামুটি HTML CSS এর উপরে খুব ঘুরপাক খাচ্ছিলাম, হ্যাঁ, মানে বুঝতেছি না। হুম তখন 2009 সালের একটা ফেসবুক ডিজাইন ছিল, হচ্ছে আপনার হচ্ছে লগ ইন পেজের। হুম তো এই ডিজাইনের একটা এই যে হিউম্যান রিলেটেড একটা কানেকশনের যে একটা ইমেজ ছিল, হুম তো এই ইমেজটা না উনি করলো, কিন্তু আমি পারতেছি না, মানে পাচ্ছি না ইমেজটা। হুম তো ওই ইমেজটা খোঁজার জন্য আমি গুগলে অনেক খোঁজাখুঁজি করলাম, মানে কোনোভাবেই পাচ্ছি না। হুম তো তখন আমি ওই যে নিচে ফুটারে ফলো করতাম যে কিছু একটা পাওয়া যায় কিনা, মানে যেটা ধরে আমি খুঁজতে পারবো। হুম তো ওই রকম সংক্ষিপ্ত কিছু একটা পাইছিলাম আমি, ওইটা ধরে আমি যখন খুঁজছি তখন আমি পাইছি। তো ওইভাবে আমার কিউরিয়াসিটি আরও বাড়ে গেল যে মানে এটা যে কোনো জিনিস খোঁজার, হ্যাঁ, খুঁজলে তো পাওয়া যায়। পাওয়া যায়। হ্যাঁ, এখান থেকে আমি ধরতে গেলে আরেকটু আগাই গেলাম। ওকে, তো আগাইতে আগাইতে প্রায় মশিউর রহমানের একটা ছিল, প্লেলিস্ট ছিল, ওটাও আমি ফলো করলাম। সবই ইউটিউব থেকে? হ্যাঁ, ইউটিউব থেকে। এখনো কোথাও ভর্তি হয়নি। আচ্ছা, আমি ভর্তি হয়েছি একদম ডিপ্লোমার পরে। আচ্ছা, মানে ডিপ্লোমা শেষ হওয়ার ওই দিকে। তো তখন আমাদের যখন আবার ফার্স্ট সেমিস্টার ভর্তি শুরু হয় আর কি করোনার পরে, তখন আমি ছিলাম চাঁদপুরে আমার ভাইয়ের ওখানে, আচ্ছা, মানে ঘোরার জন্য আসছিলাম আর কি। ঢাকা শহরে কখনো সার্ভাইভ করে নেই। আর ভাইয়া বলতেছিল যে যেহেতু ম্যাচে থাকবি, তো আমার এখানে আয়, 2-1 দিন থাকলে ভালো লাগবে আর কি। আচ্ছা, তখন ওখানে গেছি, ওখানে গিয়ে মোটামুটি 15-20 দিন ছিলাম। তো তখন এক ভাইয়ের সাথে আমার পরিচয় হয়। তো উনি মানে চা খাইতে খাইতে পরিচয় হয়, তখন উনি বলতেছে যে কী প্ল্যান এখন, যেহেতু তুমি সিএসসি নিয়ে পড়তেছো। তখন আমি বললাম যে ভাই আমি তো ওয়েব ডেভেলপমেন্টে কাজ করতেছিলাম, কিন্তু আসলে ওইটাই বেশি ভালো লাগতেছে, তো অন্যান্য জিনিসগুলো আমার কাছে খুব একটা ভালো লাগে না, মানে আমি ফিলিংস পাই না আর কি। তখন উনি আমাকে এক কথায় বললো যে তোর যেটা ভালো লাগে তুই সেটাই কর, হ্যাঁ, কী হবে পরের হিসাব। তো এই কথাটা আমার কাছে খুব ভালো লাগলো আর কি, যে নিজের কাছে যেটা ভালো লাগে সেই জিনিসটা নিয়ে আগানো উচিত, এই জিনিসটা উনি আমাকে ক্লিয়ারলি বললো আর কি। তো এই বিষয়টাকে কেন্দ্র করে আমি আগাইলাম, মানে আবার কন্টিনিউ করা শুরু করছি ওইটা। মানে মাঝখানে আবার গ্যাপ হয়ে গেছিলো মানে ঢাকায় মুভ করার কারণে। আচ্ছা, তো এখন কি ওই আগের পিসি দিয়েই কাজ করতেছেন? এখনও আমার ওইটা চলতেছে। ওকে, আচ্ছা, তো ওইটা দিয়ে আমি আগাইলাম।
তো আগানোর পরে এক পর্যায়ে যেটা হলো আমার পরীক্ষা শুরু হলো। তো পরীক্ষার মাঝে আমার পারিবারিকভাবে একটা সমস্যা হয়। তো ওই সমস্যা মোটামুটি আমার জীবনে অনেক বড় একটা ইফেক্ট ফেলছে। হ্যাঁ, তো যাই হোক, তো ওই সমস্যাটা আমার জীবনে আসলে একটা টার্নিং পয়েন্ট ছিল, হ্যাঁ, যে নিজের অবস্থানটা বোঝা। আচ্ছা, কি সমস্যা হয়েছিল? ওটা একটা পারিবারিক সমস্যা ছিল। আচ্ছা, হ্যাঁ বাসায় হ্যাঁ। সমস্যা। আচ্ছা, তো তখন হয়তো কি মানে আমার বাবা আমাকে ওইরকম খরচ দিতে চাইতো না, হ্যাঁ, আচ্ছা। মানে রাগ করতো আমার উপর। সারাদিন কি করো ল্যাপটপের মধ্যে বসে বসে একটা বক্সের মধ্যে? না, ওইটা তো পরে, আচ্ছা। ওইটা পরে, ওইটা ওইটা এখনো আসে না, ওই ফেজে এখনো আসে না। এখনো আচ্ছা, আসি নাই। তো সে সময় আমি একটু ইফেক্ট পড়ে যায় আমার উপর। তো আমার মা আমাকে কিন্তু সবসময় সাপোর্ট করতো। তো তখন মা অনেকভাবে বুঝাই বলতো যে বাবা দেখ, অনেক ভুলভ্রান্তি তো হয়, এর মানে এটা নয় যে জীবনটা শেষ, চলতে ফিরতে অনেক রকম হোঁচট খাবি, পড়াশোনা কর মনোযোগ দিয়ে। তো সেই সময় আমি খুব ভালো রেজাল্ট করি, হ্যাঁ। তো তখন আমার আব্বা ডিপ্লোমাতে ভর্তি হওয়ার পরে হ্যাঁ। কয়েকটা সেমিস্টারে। আচ্ছা প্রথম সেমিস্টার আমার একটু খারাপ রেজাল্ট হয়েছিল, তখন আমি একটু ডিপ্রেস ছিলাম মোটামুটি। আচ্ছা তো পরবর্তীতে আমার রেজাল্ট খুব, মানে এরপরে আর আমার রেজাল্ট খারাপ হয়নি, মোটামুটি ভালো আসে, 3 পয়েন্ট উপরে ছিল সব, 50 কাছাকাছি। তো এইভাবে আমি ডিপ্লোমা লাইফ শেষ করলাম। শেষের দিকে এসে যেটা মনে হলো যে আমি জাস্ট সেলফ লার্নিং থেকে HTML CSS-টা কাভার করতে পারতেছি, কিন্তু মানে ভালো কিছু, মানে আপনার অ্যাডভান্স কিছু জাভাস্ক্রিপ্ট বা এগুলো যে শিখবো আমি, তো এইগুলো আমি পারে উঠতেছি না, কারণ আসলে আমি ফ্লো বুঝতেছি না যে আমি কীভাবে আগাবো। তো তখন যেটা হলো, আমার ফ্রেন্ড আমাকে ওই প্রোগ্রামিং হিরোর নাম বলছে। তখন আসলে আমি অনলাইনে যে কোর্স করা যায় আসলে বাস্তব, মানে ট্রাস্টের বিষয়টা ছিল না আমার। আর দ্বিতীয়ত আমি অর্থনৈতিকভাবে একটু দুর্বল ছিলাম, কারণ এই জীবনে আমি আমার মানে সাকসেসের পরে এবং আগে যতগুলো নিজের পার্সোনাল ইচ্ছা থাকে এই সবগুলো আমি নিজের টাকায় চেষ্টা করছি পূরণ করার জন্য। চমৎকার। ঠিক আছে, আগে ছিল না, সবগুলাই চাকরি পাওয়ার পরে আস্তে 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 আস্তে। ওকে, চাকরি পাওয়ার আগেও আমি করছি আর কি। আচ্ছা, এমন টিউশনি করতা? না, টিউশনি আমি বাসায় থাকতে করতাম। পরবর্তীতে আমি বাবা যখন আমার উপর রাগ করলো আর কি, তখন আমি যেটা করছিলাম, একটা কম্পিউটারের দোকানে ঢুকে গেছিলাম। আচ্ছা, তো সেখানে দিনটা এমন হতো যে 50-60 টাকা পাইলেও পাইতাম, আর এমনও দিন গেছে পকেট ফাঁকা করে আসছি। কম্পিউটারের দোকানে কি মানে ইলেকট্রিশিয়ান টাইপ? না, তাহলে টাইপিং এর কাজ করতাম। টাইপিং করতা? আচ্ছা, ওই যে বিভিন্ন মানুষজনের সাথে দলিল লিখে, ওই দলিল লিখে দিতা। তো তুমি মাঝখানে, মানে আমি তোমার মানে আগে ধরো একটু বিষয়ে জানার চেষ্টা করছিলাম, তো সেখান থেকে দেখলাম যে তুমি নাকি বাবার কাছ থেকে মাইরও খাইছিলা এই ল্যাপটপে কাজ করার জন্য। বিষয়টা হচ্ছে কি, রমজানের আগে, মানে জার্নি চলাকালীন, আপনার হচ্ছে কোর্সের আগে না, কিন্তু যখন সেলফ লার্নিং করতাম, যখন আমি ইউটিউবে সার্চ করতাম আর কি, তখন যেটা হইতো আমি রাত জাগা শুরু করলাম। আচ্ছা, আগে তখন কখনো রাত জাগতাম না, তো ওই সময়টা রাত জাগতাম, মানে আমার কাছে খুব ভালো লাগতো আর কি, মানে রাতটা কেমন হইতো কি যে আমার জন্য দিন হয়ে গেছে। আচ্ছা, রাত জেগে কাজ করা একটা সেটা আমার কাছে খুব ফ্যাসিনেশন। ভালো লাগতো ওখানে, কারণ কোনো পাশে গ্যাঞ্জাম নাই, চুপচাপ, আর নিরিবিলি সময় যে কোনো জিনিসই ভালো লাগে। তো ওই সময় আমার কাছে খুব ভালো লাগতো। তো ভাইয়া আমার রুমেই ঘুমাইতো আর কি, তো লাইট জ্বালানো থাকতো, ভাইয়া একটু সমস্যা বোধ করতো আর কি। তো ওই তো ওইগুলো বুঝতো না তখন, বাবাও বুঝতো না, তো সেই সময় একটু চিল্লাই উঠতো আর কি। আচ্ছা, মানে কেন লাইট জ্বালা রাখছিস, কী কারণে? তখন মানে আমার ভাই কিন্তু আমার 1-1.5 বছরের বড়। আচ্ছা, তো সেই কারণে আসলে একটু ছোট বয়সে যে একটা মিল মহব্বত থাকে ওইরকম ছিল না, মানে মারামারি টাইপের। তো ওই ক্ষেত্রে চিল্লাই উঠতো আর কি। তা আব্বা ওই সময় ঘুমাইতো, ওনার ঘুমের ব্যাঘাত ঘটার কারণে উনি উঠে আসে আর কি। আচ্ছা, উঠে আসে মোটামুটি আমাকে ঝাড়ু দিয়ে মারছিল। আচ্ছা, ওকে। তো ঝাড়ু দিয়ে, এটা অবশ্য আমাদের আগের যারা আছে সবাই মোটামুটি বিভিন্ন কিছু দিয়ে মায়ের খাওয়ার একটা স্টোরি আছে। তোমার স্টোরি হচ্ছে ঝাড়ু দিয়ে মায়ের খাওয়া, ভালো। ঝাড়ু দিয়ে শুধু আব্বারাতে মার খাই নাই, আমি CSC ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার আগে আমার মা আমাকে মারছে ঝাড়ু দিয়েই। আমি কেন ভর্তি হয়েছি, ঠিক আছে, CSC এর জন্য। কেন ইলেকট্রিক্যালে ভর্তি? মানে উনি ভর্তির কথা শুনে টোটালি খুশি ছিল না, ঠিক আছে। তোমাকে পাঠাইছে ইলেকট্রিক্যালে ভর্তি হওয়ার জন্য, তুমি CSC তে ভর্তি হয়ে চলে আসছো। না, আমাদের তো আপনার হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন হতো, আর আমার পয়েন্টটা একটু কম ছিল SSC, 4.39 ছিল আর কি। তো ওইটা দিয়ে ইলেকট্রিক্যালে চান্স হবে না, মানে 50 আপ থাকা লাগতো। আচ্ছা, তো তাও হয়নি, ওয়েটিংয়ে ছিলাম। তো পরবর্তীতে আমি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস একটা অপশন আছে,
ওইটা দিয়ে আমি সিএসসি তে ভর্তি হয়েছি। আচ্ছা, মানে আমার ড্রিম ওটা যে আমি সিএসসি তে যাব। মানে সামহাও হয়ে হ্যাঁ, গেছে। হয়ে হ্যাঁ। গেছে। ওই যে একটা প্রবাদ আছে না, যেটা আমি মন থেকে চাই সেটাই মোটামুটি সারা পৃথিবী আমাকে ওই জিনিসটা দেওয়ার জন্য চেষ্টা করে। সো ওই টাইপসের আর কি, যে তুমি মন থেকে চাইতা সিএসটি, সো সামহাও কোনো না কোনো রেজাল্ট একটু কম হয়ে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ সিস্টেম করে ঢুকে পড়ছিল। দারুণ জিনিস। হ্যাঁ বলো। তো পরবর্তীতে আম্মু একটু খুশি ছিল না, তো এখন আল্লাহর রহমতে খুব খুশি। হ্যাঁ, যে আমি কিন্তু সবার ছোট আচ্ছা, ছোট, হ্যাঁ কিন্তু এখন ঘুরে ফিরে আমি সবার উপরে। আচ্ছা, মানে চাকরি বাকরির দিক থেকে, প্যাশনের দিক থেকে, হ্যাঁ আমি সবার উপরে। ওকে। এখন আলহামদুলিল্লাহ আমি আমার প্যাশন থেকে ফ্যামিলি নিয়ে সবাইকে সন্তুষ্ট রাখে, আলহামদুলিল্লাহ খুব ভালো তুমি আছি। বাসায় এমনিতে এখন খরচ দাও? হ্যাঁ, বাসায় খরচ খরচ দিই আমি। আচ্ছা। মানে আব্বা আম্মা খুবই খুশি। আর আমার একটা ড্রিম ছিল যে আমার বাবার জব শেষ হয়ে যাবে, আমি যাতে হালটা ধরতে পারি। আর মাঝখানে এটা সিচুয়েশন হয়েছে মূল একটা কারণ যে আমার 2 বোন বড় তো, আর ওরা এখনও স্টাডির মধ্যে আছে। আর বড় ভাই ডুয়েটের অ্যাডমিশন নিয়েছিল, আলহামদুলিল্লাহ রেজাল্ট আসছে, ডুয়েটে চান্স পেয়েছে। তো আমার ফ্রেন্ডও ডুয়েটে চান্স পেয়েছে, কিন্তু আমাকে বলছিল যাওয়ার জন্য, কিন্তু আনফর্চুনেটলি আমি যাইনি। কারণ এদিকে গেলে আমার এদিকে মাইনাস হয়ে যাচ্ছে, কারণ আমি অলমোস্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আগায় আসছি। এখন আমি যদি এটা বাদ দিই আর মানে প্র্যাকটিস যদি না থাকে, তাহলে কিন্তু অলমোস্ট আপনি ভুলে গেছেন, ওই রাস্তা থেকে সরে যাচ্ছেন। তো তখন আমি কি করলাম যে না, আমি যেহেতু এই পাশে আগাইছি, আমি আগে আগাই, মানে কতদূর কি হবে এটা বলা যাবে না, আমি আগাবো। তার মানে তুমি হচ্ছে ডুয়েটের পরীক্ষা না দিয়ে এই সেক্টরটা প্র্যাকটিস করে গেছো আর কি, মানে স্যাক্রিফাইস করা লাগছে একটা সাইড, মানে 2 নৌকা পা দিয়ে চলা যাবে, 2 নৌকা পা দিয়ে চলা। তখন আমি এই সিদ্ধান্তটা নিয়েছি আর কি। আমার ভাইও আমাকে বলছে যে আসতে পারিস, এখনও বলে। তো সেই জায়গা থেকে আমি যাই নাই। ভাবলাম যে আমার বাবার যেহেতু জব শেষ হয়ে যাবে, মানে আমার জব শেষ হয়েছে, আমার জব হয়ে গেছে। আচ্ছা, মানে আমি যে প্ল্যান করছিলাম এই প্ল্যানে আলহামদুলিল্লাহ আমি সাকসেস, মাশাআল্লাহ, বুঝছেন। আর জবটা হয়েছে এটা আসলে একটা ইন্টারেস্টিং শুনতে লাগবে, মানে কোনো ইন্টারভিউর মধ্যে দিয়ে না, একটা জাস্ট প্রজেক্ট দিয়ে। আচ্ছা, এটা কিরকম? আমি আগে তো কন্ট্রাকচুয়াল কাজ করতাম। আচ্ছা। আর এই কাজ শেখার আগে আমি আমার ফোন বিক্রি করে দিছি। আচ্ছা, মানে ফোকাস আমার একদিকে থাকতে হবে। আচ্ছা, মানে ফোন ইউজ করতাম না আমি। ফেসবুক থেকে টোটালি আমি 1.5 থেকে 2 বছরের মধ্যে ডিঅ্যাক্টিভেট ছিলাম। আচ্ছা, ফোন থেকে একদম দূরে। তো ওই সময় আমি যখন লেভেল 1 শেষ করলাম, শেষ করে আমি 2-1টা কাজ খোঁজার ট্রাই করলাম আর কি। আচ্ছা, তখন আপনার সিঙ্গেল পেজের যে ডিজাইনগুলো ছিল একটা কাজ করতাম। ফার্স্ট কাজ ছিল আমার 1000 টাকার পেমেন্ট, ঠিক আছে। তো সেই কাজটা 1000 টাকা না $1000? না 1000 টাকা। আচ্ছা। তো সেই কাজটার একটা হিস্টোরি আছে অবশ্য, যে মানে কাজ করতে করতে আমার মাইন্ড এমন হয়ে গেছে যে খাওয়া ঘুম এগুলো আমি ভুলে গেছি। আচ্ছা। তো ওই কাজটা যখন আমি কমপ্লিট করতেছিলাম, তো আম্মু আমাকে খাইতে ডাকলো। তো আমি বললাম কি খাবারটা রাখো, আমি পরে খাচ্ছি, খাবার মানে কাজটা শেষ করে। তো ক্লায়েন্ট তো আমাকে চাপ দিচ্ছে যে কি হইলো না হইলো। তো তখন রাত 3টা কি 3:30 বাজে গেছে। আমি 4টার ওইদিকে গিয়ে কমপ্লিট করছি। আমি কমপ্লিট করে অলমোস্ট শুয়ে গেছি, কিন্তু মাঝখান থেকে যে আমি খাইনি এই কথা ভুলে গেছি আমি। আচ্ছা। আমি শোয়ার পরে আমার যখন পেটে ক্ষুধা লাগতেছে, তখন আমি মনে করতেছি যে আমি কি আসলে খাইছি। তখন উঠে দেখি যে না, খাবার তো আমার টেবিলে রয়ে গেছে। তো পরবর্তী ওই ক্লায়েন্টকে আমি কথাটা বলছি যে ভাই আপনি যে আমার কাজটা দিছেন, আমি তো মানে না খাইয়ে ঘুমাই গেছিলাম। আচ্ছা। তো উনি অবশ্য মজা করছে অবশ্য আমার সাথে। তো পরবর্তীতে ওইভাবেই চলে। আর ওনার সাথে সেরকম কোনো কাজ হয় নাই। এমনিতে তোমার ধরো এই যে তুমি মাঝখানে যে জার্নিটা করতেছিলা, এই যে কম্পিউটার নিয়ে কাজকাম করতেছিলা, ফ্যামিলি তো তোমাকে সাপোর্ট দেয় না, তুমি বলতেছিলা ফ্যামিলি দিছে, কিন্তু মানে আমার একটা ভুলের কারণে আর কি। আচ্ছা। মানে কিছুটা রাগ অভিমান করছে যাতে আমি একটু বুঝি। আচ্ছা। কারণ আমার বাবার তো খুব বেশি অ্যামাউন্ট ছিল না, মানে জবে যে বেতন, মানে ওই সাপোর্টটা না যে ধরো ঠিক আছে তুমি করতেছো, আমরা তোমার বাকি জিনিসগুলো দেখ করতেছি, ওইটা না। করতে গেলে যেই সাপোর্টটা দরকার হয় সব ক্ষেত্রে ধরো সবাই খুব একটা খুশিভাবে তোমাকে সাপোর্ট করে নাই, এরকম। হ্যাঁ হ্যাঁ। সো ওই জায়গাটাতে কি শুধু ফ্যামিলি থেকেই এই জিনিসটা ছিল, নাকি ধরো এক্সটেন্ডেড ফ্যামিলি যারা থাকে, চাচা মামা ফুপু ফুপি, এখানে চাপ ছিল কিনা যে দেখি তুমি বিশাল কিছু করে ফেলতে পারো কিনা, কত টাকা কামাও দেখবো, এই টাইপসের কোনো ব্যাপার ছিল? এই টাইপের কথাটা আসলে আমার বোনের থেকে আসছিল। এটা আসছিল কেন, আপন বোন? হ্যাঁ, এটা মূলত উনি জব পাওয়ার পরে আমাকে যেটা বলছে, আমরা তো তোর ফ্যামিলি মেম্বার, আমরা তোর কখনো ক্ষতি চাই না। তো এই কথাটা বলার উদ্দেশ্য একটাই যে তোর রাগটাকে জ্বালাই দেওয়া,
হ্যাঁ, যাতে তুই আরো ট্রিগার ভালো কিছু করা, করতে হ্যাঁ, পারিস, ঠিক একটু আছে? ট্রিগার করা, একটু নেগেটিভ হইলেও যাতে হ্যাঁ, ও ভালো পজিটিভ পজিটিভ হয়। আমি কিন্তু পজিটিভলি Negatively নিছি। positive, হ্যাঁ। আর ওই সময় যেটা হতো আমি রাগ পুষে রাখতাম, মানে কারো উপর ঝাড়তাম না, জিদটা ধরে রাখা, জিদটা হ্যাঁ। ধরে রাখতাম, যেহেতু বাড়িতে, কারণ আমার তো অপশন নাই। হুম হুম আর আমি যদি বাইরে করতে যাই, আমার ম্যাথ লাইফে আমি যে খরচে মানে চলাফেরা করছি, হুম সেই খরচে আসলে মানে একটা ম্যাচের ছেলে সার্ভাইভ করাটা খুব কষ্ট। আমার টোটালি ঢাকা শহরে আমি 3500 টাকা দিয়ে চলাফেরা করতাম, খাওয়া এবং থাকা। আচ্ছা, মানে মানে পুরা খুব- মাস পুরো মাস 3500 টাকা দিয়ে? 3500 টাকা। এটা কোন সালের কথা বলতেছো? এটা আমি 2021 থেকে 2000, এই সময়? হ্যাঁ এই সময়। এই সময় একটু না খুবই আসলে difficult, হ্যাঁ। এটা হয়েছে কেন, আমরা দুই ভাই বোন, হুম সরি দুই ভাই দুই বোন, তো বোন দুইজন তো বাসায় ছিল, তো বড় ভাইও বাইরে, আমিও বাইরে। তো একটা মানে আমার যে বাবা, উনি একটা ফ্যামিলি চালাচ্ছে, হুম পাশাপাশি আমাদের দুই ভাইকে বাইরে খরচ দিচ্ছে। এই যে একটা ব্যয়বহুল যে খরচটা হচ্ছে, এটা একটা মানুষের পক্ষে চালানো ইম্পসিবল। তো এই জন্য আমি টাকার কষ্টটা বুঝতাম। আর ছোটোকাল থেকে আমি এই পর্যন্ত যে আসছি, আমার বাবা টাকা পয়সার দিক থেকে আমাকে কখনো স্যাক্রিফাইস করে নাই। মানে আমাদের পরীক্ষার সময় জাস্ট 2 টাকা দিত, আবার যদি খুব বেশি চাইতাম 10 টাকা দিত, এর বাইরে উনি 1 টাকাও দিত না। আর মানে এগুলো দেওয়ার পেছনে আমার মনে হয় আজকের জীবনে যেটা খুব পজিটিভ, কারণ হয় কি যে কোনো ছেলে মেয়েকে যদি আপনি মানে চাওয়ার থেকে বেশি দেন, এটা আসলে নষ্ট হয়ে যায়। মানে একটু একটু কষ্ট করে যাতে হ্যাঁ, হ্যাঁ, পায়, মানে উনি কষ্টটা আমাকে বুঝাইছে আর কি। বুঝাইছে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ লেসন জীবনের। না, আমরা অনেক সময় মনে করি কি জীবনে আমাদের বাবা মা বা বড় ভাই বোন অনেক কিছু বলে, আমরা মনে করি যে মানে রাগ হয়, জিদ লাগে, আর এইটা কেন বললো বা এইটা কেন করলো, বুঝে না কেন। কিন্তু তারা কিন্তু আসলে ইন্টেনশনালি অনেক সময় অনেক কিছু করে যাতে পরবর্তীতে আমরা বুঝি। মানে আমরা কিন্তু বুঝি, যেমন ছোটকালে অনেক টিচাররা কিন্তু অনেক মারতো, মানে একটা সময় ছিল। এখন বড় হওয়ার পরে কিন্তু বুঝিছে স্যার ওই সময় বকছিল মারছিল দেখে কিন্তু আমি এই জিনিসটা শিখছি। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ছিল। তুমি মানে ধরো এই তো জার্নি চলতেছে তুমি ডিপ্লোমা শেষের দিকে মনে হয় বললা যে কোর্সের সাথে ইনভলভ হয়েছিল, মানে কোর্স ফিটাও ম্যানেজ করার জন্য অনেক হিস্টোরি আছে। আচ্ছা, এটা কেমন? এটা হচ্ছে কি, আমি দোকানের হিসাব তো আপনাকে বলছি, হ্যাঁ কোনোদিন পকেট ফাঁকা করে আসা লাগতো। হ্যাঁ তো আসলে মুন্সিগঞ্জে একটা সিস্টেম ছিল যে বিয়ে বাড়ির অনুষ্ঠানে কিন্তু কাজ করা যায়। আচ্ছা, কিরকম কাজ? মানে ওই যে যারা খাবার পরিবেশন করে, হ্যাঁ, আজকে আমার বলতে কোনো আমার লজ্জা নাই, কারণ আসলে সফলতা কোনো কাজ আসলে ছোট না। হ্যাঁ, মানে এভরিথিং ইজ আ লার্নিং। হ্যাঁ হ্যাঁ। তো আমার ফার্স্ট টার্গেট ছিল যে আমাকে কোর্সের টাকা ম্যানেজ করতে, কারণ অলমোস্ট আমি যখন কাজ শিখতেছিলাম সেলফ প্ল্যানিং থেকে, তখন আমার ফ্যামিলি থেকে যে রিয়াকশনটা নিছে, এখন যদি আমি এই 5,000 টাকা চাই, মানে 5,500 টাকা যদি চাই আমি, এটা কি পাবো আমি আজও? এই চিন্তা করে আমি যেটা করলাম যে আমি ওই দলে যোগ হইলাম। আচ্ছা, 300 করে টাকা আমি পার ডে না, আপনার শুক্রবার অথবা বৃহস্পতিবার করে এরকম ভাগ থাকে, তো কোনোদিন পাইতাম নাহলে পাইতাম না। আচ্ছা, তখন আমি কি করতাম, শুক্রবারে যাইতাম। আচ্ছা, গিয়ে কাজ করতাম। ওকে। ওখানে খুব লজ্জা লাগতো, কারণ আমি একটা শিক্ষিত ছেলে, আর ওই পরিবেশে যেটা হয় যে মানুষ খুব একটা মূল্য দিতে চায় না, মানে বাজে আচরণ করে আর কি। তো তারপর আমি মানে আমার তো লক্ষ্য আলাদা, তো আমি ওইটুকু টাকা যখন আমার ম্যানেজ হয়ে গেছে, আমি টোটালি যেটা করছি, যেগুলো বাদ দেওয়ার পরে আমি 6 সেমিস্টারে আমি যেটা করছি, আপনার ডিপ্লোমা পরীক্ষা দিয়ে আমি ম্যাথ ছাড়ে দিছি, কারণ 7 সেমিস্টারে খুব একটা ক্লাস হবে না, কারণ তখন আমাদের লাস্ট ইয়ার। আর 7 সেমিস্টারের পরে আমরা সবাই যাবো ইন্টারনিউতে। আমি কিন্তু ইন্টারনিউ করিনি, ইন্টারনিউ না করে আমি যেটা করছি, আমি বাসায় তখন প্র্যাকটিস করছি, কোর্স করছি, মানে প্রোগ্রামিং হেল্প করছি। তুমি ওই যে মানে বিয়ের ওইখানে যারা অর্গানাইজ করে, ক্যাটারিং বলে মনে হয়, তাদের সাথে যুক্ত হয়ে টাকা গুছাইছো কোর্সে ভর্তি হওয়ার জন্য? এরপরে কোর্সে ভর্তি হয়েছো ওই টাকা থেকেই? হ্যাঁ। তারপরে আপনার লেভেল 2 করার জন্য আমি যেটা করছিলাম, ফোন তো আগে বিক্রি করছিলাম, তো ওই ফোন বিক্রি করে টাকা আমি নষ্ট করিনি। আচ্ছা, রয়ে গেছে আমার কাছে। তো ওই ফোন যে বিক্রি করছি, আমি কোর্স কিনছি, লেভেল 2 আমি আসলে খুব বেশি কমপ্লিট করতে পারিনি। নো সিকিউর ডাটাবেসটা আমি শুধু মানে আচ্ছা ফ্রন্ট এন্ড পার্টে যেটা, ওটা জাস্ট কভার করছি। আর মাঝখানে আমার একটু অসুস্থতা হয়, ওটা আপনার ছিল হচ্ছে পক্স হয়েছিল আর কি। আচ্ছা, তো পরে আর কন্টিনিউ করতে পারিনি। পক্স হলে 7 থেকে 10 দিন মোটামুটি আমার হয়েছিল গত বছর কি তার আগের বছর মনে হয়। খুবই কষ্টকর একটা ব্যাপার।
তো আলহামদুলিল্লাহ তখন থেকে যে কন্ট্রাকচুয়াল যে কাজ করতাম, হুম। তো এইভাবে অনেক ক্লায়েন্টের কাজ করছি। লাস্ট আমি কাজ করছিলাম তারেক তুর্য, একটা সিঙ্গার ছিল, ওনার একটা প্রজেক্ট করছিলাম। আচ্ছা। তো ওই প্রজেক্ট করার পরে মানে আমার ভাই ওই তো আপনার ডুয়েট অ্যাডমিশনে ছিল, তখন আমাকে বলে যে ভাই আমার তো একটা ফোন লাগবে। আমার নিজের ফোন নাই, আচ্ছা। তখন বলছে ফোন লাগবে। আমি অবশ্য বলছিলাম যে যদি লাগে আমাকে বলিস। তো আমার কাছে অ্যামাউন্ট ছিল, মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট কামাইছিলাম যে জাস্ট কন্ট্রাকচুয়াল কাজ করে। আচ্ছা। মানে যে টাকা ইনভেস্ট করছি এটার ওই 4 ডবল। আচ্ছা। তখন একবারই 2টা ফোন কিনছি, মানে আমার জন্য একটা কিনছি, আমার ভাইয়ের জন্য একটা মাশাআল্লাহ। কিনছি। হ্যাঁ। তারপরে আবার হচ্ছে একটা অ্যাপেলের ল্যাপটপও নিয়ে ফেললাম। হুম। মানে তখন মানে যা ইচ্ছা ছিল পূরণ করছি। তার পাশাপাশি আমার কন্ট্রাকচুয়াল কাজ করতে হ্যাঁ, করতে যে হ্যাঁ। টাকা জমাইছিল। হ্যাঁ। পাখি পালার খুব শখ ছিল। হুম। তখন আমি পাখিও মোটামুটি পালা শুরু করছিলাম। আচ্ছা। মানে টাকা ফেলে রাখি নাই, মানে যা পাইছি মনে যা সুখ ছিল আমি পূরণ করছি। আর ফার্স্ট ইনকামটা আমি বাবার হাতে গুছাই দিলাম যে আব্বা আপনি এটা দিয়ে কি। ওইগুলো এই টোটালটা কি সব কন্ট্রাকচুয়াল কাজের কথা হ্যাঁ, বলতেছো, হ্যাঁ, তাই তো? চমৎকার। তো এই যে কন্ট্রাকচুয়াল কাজগুলো করতেছিলে, এটা কি তুমি কোর্স চলাকালীন সময় শুরু করলা নাকি কোর্স না, শেষ কোর্স করা? শেষ করে, কিন্তু লেভেল 2টা শেষ করতে পারি নাই। মানে এটা কি লেভেল 1 কমপ্লিট করে তুমি Level 1 কন্ট্রাকচুয়াল complete। কাজগুলো শুরু করে জি, জি, দিছিলা? জি। আচ্ছা। ধরো এই যে কোর্সের ভেতরকার যদি আমি একটু হিস্টোরি শুনতে চাই আর কি, কোর্সগুলা মানে কোর্সের সময় তো তোমার মানে সেমিস্টারও চলতেছিল, তাই না? তো সেমিস্টারের পাশাপাশি মানে আবার কোর্স রানিং করা। কোর্সের যে ফার্স্ট আমার ফোকাসটা ছিল আর্লি জব প্লেসমেন্টটা। আচ্ছা। হ্যাঁ, ওকে। তো আর্লি জব প্লেসমেন্টের জন্য আমি খুব পরিশ্রম করতাম। মানে এমনও দিন গেছে যে ধরেন আজকে আমি ভোর 3টা পর্যন্ত কাজ করছি, কিন্তু একটা প্রবলেম রয়ে গেছে। আচ্ছা। হ্যাঁ, আমি ঠিক 2 থেকে 3 ঘন্টা পর আবার উঠে গেছি। মানে আমার যে রুমমেট না, আমার ফ্রেন্ড ছিল, আমার ওই সময় একটু পিসি সমস্যা ছিল আর কি। তো ওই ফ্রেন্ড আমাকে বলছি তুই তো মরে যাবি তাড়াতাড়ি। হ্যাঁ, বায়োলজিক্যাল ক্লক। হ্যাঁ, বলো। তাই বললাম যে বন্ধু কাজ তো আমাকে ভালো, মানে আমাকে টানতেছে, আমি তো থাকতে পারতেছি না। নাহলে এতটা মানে রাত জাগার পরে একটা মানুষ যখন ঘুমায়, হ্যাঁ, কোনো রকম তো ডিস্টার্ব কিছু নাই, তারপর কেন তাড়াতাড়ি ওঠে? তার মানে আমার মাথায় সবসময় ওইটা ঘুরতো। আর এখন যদি আপনি আমাকে বলেন যে চলো সিনেমা দেখি, আমার কিন্তু ভালো লাগবে না। অথচ আপনি আমার কাজের সামনে বসে রাখেন, আমার কাছে খুব ভালো লাগবে। মানে ওইটাই তোমার এন্টারটেনমেন্টের হ্যাঁ। একটা ইয়া করে ফেলছো। হ্যাঁ। তবে এই কাজের পেছনে আমার 2টা লাইন খুব মোটিভেশন ছিল। আচ্ছা। যেটা আপনি যদি আমাকে সাপোর্টের কথা বলেন বা হ্যাঁ। অন্যান্য মানুষের সাথে যদি কমিউনিকেশনের কথা বলেন, আমি খুব কম করতাম। কারণ কি, আমি 2টা লাইন ফলো করি। এক হচ্ছে যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, সে আসলে সব কিছু করতে পারে, যেটা আজকের জীবনে আমার হয়ে আসছে। আর এই লাইনটা আমার জন্য খুব ইফেক্টিভ ছিল। আর একটা লাইন আমি যেটা ফলো করতাম যে মানুষের সাথে আমি কথা বলবো না এমন না, বলবো, কিন্তু আলটিমেটলি যদি আমি নিজেকে একটু জিজ্ঞেস করি যে তুমি আসলে কি চাও, বা এই যে একটা ভুল হয়েছে এটা সমাধান কি, ঘুরে ফিরে কিন্তু আমার মধ্যে সমাধানটা আছে, উত্তরও আছে। হ্যাঁ, তো ওই মানুষের সাথে যে আমি কমিউনিকেশন করব, কিভাবে করব? কারণ ওই মানুষটা আমার এটা ভালো মনে নিতেও পারে, আবার খারাপ মনে নিতেও পারে। তো এই জন্য আমি মানুষের থেকে খুব দূরে ছিলাম। ওকে। এখনও আমার ফ্রেন্ড সার্কেল বলেন, তারপর আশেপাশের খুব কাছের মানুষ বলেন, আমার খুব কম। আচ্ছা, মানে তুমি এমনি সোশ্যালি সবার সাথে ওইভাবে সবার সাথে একটু একটু ডিসকানেক্টেড। ইয়া করে চলো আর কি, মেপে চলো হ্যাঁ, আর কি। হ্যাঁ। এটা কিন্তু ভালো একদিকে আছে, মানে এটা অনেক দিক থেকে আর কি সেভ করে আমাদের অনেককে। তো তুমি ধরো কোর্সের ব্যাপারটাতে যদি আমি একটু বুঝতে চাই, তুমি আর্লি জব প্লেসমেন্টের কথা গেছিলা এখানে? আচ্ছা, আর্লি জব প্লেসমেন্টে যাওয়ার আগে একটা প্রবলেম হয়ে গেছে আমার। তখন তো আমার হচ্ছে 7 সেমিস্টার ফাইনাল। আচ্ছা। তখন আমি ভাবতেছি এখন আমার পরীক্ষা যদি এটা খারাপ হয় বা কোনোভাবে যদি রেফার চলে আসে, তাহলে আমাকে মুন্সিগঞ্জে আবার সার্ভাইভ করতে হচ্ছে। অথচ এই মুন্সিগঞ্জ আমাকে মানে ওই যে এলাকাগুলো একটু খারাপ আর কি। তো সেই জায়গায় আমার ফ্রেন্ড সার্কেল তখন থাকবে না। তখন যেটা তুমি যে আমাকে মুন্সিগঞ্জ খারাপ বললা, আজকে যারা যদি মুন্সিগঞ্জে শুনতেছে, খারাপ না আসলে, ওইদিকে মানে একটু পরিবেশটা থাকে, যেমন ঢাকার মোহাম্মদপুর একটা মার্কেটিং ব্যাপার আছে আর কি। হ্যাঁ, পড়াশোনার বিষয়গুলো আছে না, একটু মানে একটু অন্যরকম। হ্যাঁ, এটা থাকে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকে। হ্যাঁ, তো আমাদের কলেজটাও এমন একটা জায়গায় ছিল যে আসলে মীর কাদিম মুন্সিগঞ্জ আর কি, মানে গ্রাম্য এলাকা। তো এই জন্য আমার কাছে খুব একটা ভালো লাগতো না। আচ্ছা। কারণ কি ওখানে মেশার যদি পরিবেশ না থাকে কোথাও ভালো লাগবে না। তো এই জন্য আমার কাছে একটু খারাপ লাগতো। মানে আমার খালি মনে হইতো যে আমি কবে এখান থেকে চলে বের হইতে পারি। হ্যাঁ, তো এই ইন্টেনশন সবসময় কাজ করতো। তো এই জন্য আমি কি করলাম যে পরীক্ষায় একটু ফোকাস দিলাম, যেহেতু লাস্ট সেমিস্টার, সব সেমিস্টার ভালো করে আসে, এই সেমিস্টার যদি আমি খারাপ করি সিজিপিএ খারাপ আসবে। তখন আমি পরীক্ষায় ফোকাস দিলাম। তো আমার এক আপুর সাথে পরিচয় ছিল ওনার গ্রুপ থেকে, ওনার একটা ছোট্ট একটা ইস্যু ছিল আর কি, যেটা একটা কমা। হ্যাঁ, যেটা সবাই বলে যে প্রোগ্রামিংয়ে একটা কমা ভুল মানে পুরো প্রজেক্ট মানে ভুল হয়ে থাকবে। তো ওইটা প্রবলেম সলভ করার পরে ওনার সাথে মোটামুটি আমার ফেসবুক কানেক্টেড ছিল। আচ্ছা।
মানে কোর্সমেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এইভাবে কমিউনিকেশন করতাম, মানে আমি ওনাকে দেখা দিতাম, ওনার ইস্যুগুলো ফিক্স করতাম। তো এইভাবে হয়তো কি যে আমি যে ওনার ইস্যু ফিক্স করতেছি এটা কিন্তু আমার কোনোভাবে কমতি না, এটা আমার জন্য আরো ভালো। হ্যাঁ, মানে জানা হচ্ছে প্রবলেমগুলো বুঝতে মানে পারছি। নিজে যেটা শিখতেছি সেটা যদি একজনকে শেখাইতে পারি, আমার 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 শেখাটা আরো একটু ভালো হয়। হ্যাঁ, তো এই জন্য আমি করতাম। তো এক পর্যায়ে যেটা হলো, আমার ওই সময় পরীক্ষাগুলো একদিন পর পর, হুম আর মোটামুটি সাবজেক্টগুলো হার্ড ছিল। হুম তো তখন অ্যাসাইনমেন্ট আমাদের চলে আসে, তখন আমার 10 অ্যাসাইনমেন্ট ছিল, এটা আপনার আর্লি জব প্লেসমেন্টে চলে যাবে। হ্যাঁ, তো তখন উনি আমাকে নিজেই বলছে যে ভাইয়া আপনার আইডি কত, মানে আমাদের আইডির উপরেই হতো না হ্যাঁ হ্যাঁ, মানে অ্যাসাইনমেন্টগুলো। তখন আমি ওনাকে বলি, তখন ওনার সাথে আমার মিলে যায়। আচ্ছা, তো মিলে যাওয়াতে ওনাকে আমি যেটা বলি যে আপু আমি পরীক্ষার সময় দিই, আপনি করেন, বাকি যা থাকবে আমি করে দেবো। হুম। চাইলে আমি করতে পারতাম, যেহেতু আমার ল্যাপটপের সমস্যা ছিল, আর অন্যজনের ম্যাচে ল্যাপটপের সমস্যা বলতে ল্যাপটপে কি? ল্যাপটপে আমার র্যামটা নষ্ট হয়ে গেছিলো। র্যাম মানে এটা কি ওই যে অ্যাসাইনমেন্টের সময়? হ্যাঁ হ্যাঁ, অ্যাসাইনমেন্টের আগেই। তবে যে আমার 2টা র্যাম ছিল, তো একটা র্যাম নষ্ট হয়ে গেছে, মানে যেটা বেশি ছিল আর কি, ওইটাই নষ্ট হয়ে গেছে। তো পরবর্তীতে আমি ডিভাইস খুব ভালোভাবে চালাতে পারতেছিলাম না, ওটা সার্ভিসিংয়ে দেওয়া ছিল। তারপরও মানে অনেক লম্বা সময় ছিল আর কি, আমাকে ঘোরাচ্ছিল যে আজকে দেবো কালকে দেবো। তো এইভাবে হয়ে ওঠেনি, কিন্তু আমি কাজ বন্ধ রাখিনি। আমার ফ্রেন্ডের ল্যাপটপ কম্পিউটার ছিল, আচ্ছা, ওই আমাকে একটা কথা বলতো আর কি যে বন্ধু তুই আসবি, তুই তো আমার নিজের লোক, তুই কাজ কর। আর ওই কিন্তু আমার অন্য ডিপার্টমেন্টের, ওর সাথে আমার পরিচয় হয়েছে, ওর একটা কম্পিউটারের সমস্যা ছিল, আমি ফিক্স করে দিয়েছিলাম। আচ্ছা, মানে আমার সাথে আশেপাশে যেগুলো মানুষ আছে এখন পর্যন্ত, ওদের কিছু না কিছু প্রবলেম ছিল, ওখান থেকে আমার সাথে পরিচয় শুরু হয়েছে। হ্যাঁ, এইভাবে আমার সাথে সম্পর্কগুলো আছে। আচ্ছা, ব্যাক টু আপুর গল্প শুনি। আচ্ছা, তো আপু যখন করে, তো করার পরে উনি মার্কস পায়। উনি আর্লি জব প্লেসমেন্টে ছিল না, কিন্তু আমার তখনও অ্যাসাইনমেন্টের মার্কটা আসে নাই। আচ্ছা, তখন তখন আমি কি করছি, কাজ করে আমি সাবমিট করছি। আচ্ছা, তো মানে কিছু দেখছে, দেখার পরে কিছু ভুল ছিল আর কি, আমি আবার কি করছিলাম ফিক্সড করছি, ফিক্সড করে আমি আবার দিছি, আমার মার্কসটা কিন্তু আপডেট করে দিছে। আচ্ছা, তখন হইলো কি আমি ফাইনালি আর্লি জব প্লেসমেন্টে চলে গেছি। ওকে, মানে সিলেক্টেড আমি। তো আপুকে যখন আমি সুসংবাদটা দিলাম, উনি বলছি যে ভাই আপনি আর্লি জব প্লেসমেন্টে চলে গেলেন, তা আমি কেন যাবো? তখন আমি বললাম যে আপু আমি তো এইভাবে গেছি, কারণ আপনি দেখতে পারেন আপনার হচ্ছে সাপোর্টে গিয়ে কথা বলুন। তখন উনি গেছে, ওই সময় কি হয়েছে আমি জানি না, তবে উনি যতটুকু আমাকে বলছে যে আমাদের যে মেন্টর ছিল আর কি, তো উনি নাকি বিষয়টা ফাইন্ড আউট করতে পারছে যে এখানে একটা কপিরাইট আছে। কপিরাইট আটকে গেছিল। তখন আমাদের দুজনকে অ্যাসাইনমেন্টের মার্ক 0, কিন্তু ওই প্রজেক্টের ম্যাক্সিমাম ব্যাকএন্ডের যে কাজগুলো ছিল এগুলো আমি করছি, মানে লজিক্যালি যে কাজগুলো ছিল আর কি। তবে ওইটা হওয়ার পরে আমি মানে একটু ডিমোটিভেট হয়ে গেলাম, যে ভাবলাম যে আর আগাবো না, যেটা ইচ্ছা ছিল আমার সব আর্লি জব প্লেসমেন্ট, সেই জন্য আমি মাইনাস হয়ে গেলাম ওখান থেকে। হওয়ার পরে আমি যেটা করলাম যে এখন আমি পরীক্ষায় ফোকাস দিই, পরীক্ষাগুলো শেষ করি। পরীক্ষার ফোকাস দিলাম, পরীক্ষা শেষ করার পরে আমি আবার শুরু করার চেষ্টা করলাম, কিন্তু আগের মতো আর মানে আগ্রহ আসতেছে না। পরীক্ষাও খুব একটা মন বসতেছে না। না, পরীক্ষা ভালো হয়েছে আমার, পরীক্ষা আমি কোনোভাবে কমতি দিই নাই। কারণ কি, একটা সেমিস্টার গ্যাপ দিলে আমি যেটা চিন্তা করতাম আমার 4,000 টাকা আসবে না, কারণ আমরা একটা পাইতাম হচ্ছে উপবৃত্তি পাইতাম। আচ্ছা, এটা আসবে না, প্লাস আমাকে আবার মুন্সিগঞ্জে আসতে হবে। তো এই চিন্তা করে আমি পরীক্ষায় ফোকাস দিয়েছি। আর দ্বিতীয়ত আমার খুব টার্গেট ছিল যে আমার পরীক্ষা ভালো রেজাল্ট করতে হবে, কারণ এই ডিপার্টমেন্ট নিয়ে আমাকে পড়ার সময় যে যুদ্ধটা করতে হয়েছে, এখন এটা যে আমি খারাপ করি তাহলে কেমনি কি। তো এই জন্য আমি ফোকাস দিছি। ফোকাস দেওয়ার পরে দেখলাম যে সবাই জব প্লেসমেন্টে চলে যাচ্ছে, গ্রুপে তো দেখতেছি। তা একটু খারাপ লাগা শুরু হয়েছে যে কেন আমি কেন পারতেছি না। পরে লাস্ট স্টেজে গিয়ে যে প্রজেক্ট আমাদের ছিল অ্যাসাইনমেন্ট 12, ওই অ্যাসাইনমেন্টটা করতে গিয়ে ইচ্ছা করতেছি না। ওটা এসসিআইসির আগে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এসসিআইসি আগে, হ্যাঁ হ্যাঁ। তো তখন ওটা লাস্ট স্টেপে ছিল আর কি, যে আরেকটা জব প্লেসমেন্ট আসছে। তো পরে জমা দিছি, পরে দেখলাম যে সিলেক্টেড, মানে ওই সময় সবাইকে সিলেক্ট করছে আর কি। মানে মনে হচ্ছে ওয়েভ টুর কথা বলতেছো? হতে পারে, হ্যাঁ, মানে যে কোনো একটা কিছু, মানে তুমি লাস্ট স্টেজে যেই সুযোগটা থাকে সেটাতে গেছো। আচ্ছা, তো গিয়ে যখন সবাই করতেছে, মানে যা বলতেছে তাই ফলো করতেছে, তো আমিও মোটামুটি করছি। তো খুব বেশি আগাইতে পারিনি, তখন কিছু একটা সমস্যা ছিল আর কি, আমার ঠিক মনে নাই, তো খুব একটা আগাইতে পারিনি। তো পরবর্তীতে আমি বাদ দিছি আবার। আচ্ছা, আবার কোর্সের ফ্লো থেকে বাদ দিলেন? না, বাদ দিইনি, মানে একদম প্রোগ্রামিং শেখা বাদ দিইনি, মানে কোর্সের সাথে ওটা কন্টিনিউ করতেছিলাম না আর কি। তো পরে যেটা আমি মনে করছি যে আমাকে লেভেল 2টা করতে হবে, কারণ
জব ফিল্ডে যেটা হয় আসলে বেসিক্যালি যে আমরা যা শিখে যাই এগুলোর উপরে কখনো একটা প্রজেক্ট হয় না, এটা মানে বাইরেও ইন্টারনাল কিছু কিছু থাকে। তো এই জন্য আমি করলাম লেভেল 2টা করে ফেলি। ওকে, তো লেভেল 2 করার জন্য আমি ফোন বিক্রি করার টাকা দিয়ে আমি লেভেল 2 শুরু করলাম। আবার ফোন বিক্রি করে দিলে? না আচ্ছা না, ফোন তো পরে কিনি নেই, মানে আচ্ছা, লেভেল 1 লেভেল 2 শেষ করার পরে ওই তারপরে যে ফোন তারপরে কিনছিলে? আমি ফোন আচ্ছা কিনছি। আচ্ছা, হ্যাঁ। তো তখন ওই লেভেল 2 শুরু করি। হুম হুম। লেভেল 2 করতে করতে আপনার ফ্রন্ট এন্ড শেষ, কিন্তু ব্যাক এন্ডের মানে আরও যে একটা পার্ট আছে আর কি আমাদের স্কিল পার্ট যেটা, ওই পার্টটা শুরু করে নিই আমি আর কি। তার মধ্যে আমার হচ্ছে পক্সের ছিল। তো তারপরে ইন্টারভিউ দিছিলাম হচ্ছে বিডি কলিংয়ে। আচ্ছা, মানে ওই সময় আমার কাছে জবটা খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে। মানে ওই সময় কি তুমি ওই যে ক্লায়েন্টের যে কাজগুলো করতেছিল কাজ তো আমি করতেছি, আচ্ছা, কাজ করতে করতে জবের ট্রাই হ্যাঁ। করছিল? আচ্ছা মানে আমি অসুস্থ অবস্থায়ও প্রজেক্ট করছি, আচ্ছা, কাজ করছি আমি। হুম, মানে যে আমি বর্তমানে যে কোম্পানিতে সার্ভাইভ করতেছি তাদের প্রজেক্ট আমি করছি। আচ্ছা। মানে ওই বাদ দিনে সময় তুমি কোনোটা। অসুস্থও ছিলা, মানে হ্যাঁ। কন্টিনিউয়াসলি কাজ করে না, গেছো উনি আর কি। আমার যে ম্যানেজার উনি আমাকে এখনো কথাটা বলে যে সাইফুল, তুমি যে আমার মানে আমার কোম্পানির স্বার্থে তুমি যে আমার জন্য এই কষ্টটা করছো এটা আমি কখনো ভুলবো না। বুঝছেন? এই জন্য আমার খুব রেসপেক্ট করে আর কি, আমার কাছে খুব ভালো লাগে ওনার বিষয়গুলো। চমৎকার। ডেডিকেশনটা ওই রকম ছিল যে আমি কাজ হচ্ছে আমার, এটা রেসপন্সিবিলিটি, আমাকে এটা আমি করতে হবে। শুরুতে বললাম না, আপনি যদি আমাকে এখন বলেন যে চলো মুভি দেখে এসে, আমার কাছে ভালো লাগবে না, কিন্তু আপনাকে কাজ করতে বলে আমার কাছে খুব ভালো লাগবে। এন্টারটেনমেন্ট, হ্যাঁ। আচ্ছা, তারপরে? তো ওইভাবে চলতে থাকে। আর ওই যে লাস্ট একটাই কাজ করছিলাম হচ্ছে আপনার তার একটু ভাইয়ের যে কাজটা ছিল, আচ্ছা, ওই কাজটাই করছি। করার পরে আর কন্ট্রাকচুয়াল কাজ বিডি কলিং এর কথা বললাম। আচ্ছা, বিডি কলিং এ ইন্টারভিউ গেছিলাম, ওই যে আপনার ফ্রন্ট এন্ড ডেভেলপার নিবে। হুম, ওই সময় আমার জবটা খুব বেশি ম্যান্ডেটরি ছিল যে ঠিক 3 মাস পর আমার বাবার জব শেষ হয়ে যাবে। আচ্ছা, তো ওই সময় আমার ফোকাস ছিল যে বাবাকে সাপোর্টটা দেওয়া, কারণ উনি যে জব করছে, যে আর্নিং ছিল সে আর্নিং দিয়ে আমাদের যে পড়াশোনা করাইছে, মানে এই পর্যন্ত সে বাড়ি পর্যন্ত করতে পারেনি। আচ্ছা, তো সেই জন্য আমি ভাবলাম যে আমার জবটা খুব বেশি ইম্পর্টেন্ট। আর এইদিকে আমার ভাইকেও আবার চালাচ্ছে একা হাতে তো। আর আত্মীয় স্বজনের কথা আপনি আমাকে এটা বলছিলেন, হ্যাঁ, এটা হ্যাঁ। এখন বলি। আচ্ছা, আমরা যখন ছোট থেকে গাইবান্ধায় ছিলাম আর কি, আর ঠাকুরগাঁ শহরে আমরা আসছি 2009 সালে, আচ্ছা, শীতের সময় আর কি। তো ওই সময় থেকে আমাদের কোনো আত্মীয় স্বজন আমাদের সাথে খুব বেশি কানেক্টেড না, আচ্ছা, বা আমাদের যে খোঁজ খবর নিবে এরকম কেউ না। আমার মামা আছে, মামি আছে, এরা খুব বেশি আমাদের সাথে মিশুক না আর কি। আচ্ছা, মানে সবাই সবার মতো। তো আত্মীয় স্বজনের কোনো ভালোবাসা বা ওদের কাছ থেকে কিছু উপদেশ কিছু পাইনি। এগুলোর প্রতি আমার কোনো ক্ষোভ নাই, হ্যাঁ, যে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক যে নাই এটা আমার কোনো ক্ষোভ নাই, কিন্তু ওদের প্রতি আমার এখনও ভালোবাসা আছে। কারণ আত্মীয় স্বজনকে মানে রেসপেক্টের বাইরে রাখা যাবে না, কারণ আজকে বিপদে বললে ওরাই আমার আগে। তো ওদের প্রতি আমার ক্ষোভ নাই, তবে এটা একটা আফসোস আর কি যে ওদের ভালোবাসাগুলো পাইনি। কাছের মানুষের প্রতি তো হ্যাঁ। একটা আফসোস থাকবেই, হ্যাঁ। তো সেই কারণে আসলে ওদের সাথে কোনো কানেকশন নাই। এ পর্যন্ত বড় হওয়া, এত দূর জার্নি বা সফটওয়্যার ডেভেলপমেন্টে যে আসবো, এই যে লাইনগুলো এগুলো কেউ আসলে হাতে ধরে শিখাই দেয়নি বা দেখাই দেয়নি, নিজ থেকেই সব নিজ কিছু থেকে। বের করা লাগছে। তবে আজকের দিনে আমি এগুলোর সোর্স ম্যানেজ করে যে চলছি, এটা আমার অনেক বেশি বেনিফিট দিচ্ছে ডেভেলপমেন্টে। ওকে, যেটা আসলে যে কোনো প্রজেক্টে ধরেন ক্রিটিক্যাল পার্ট থাকে যে ক্লায়েন্ট আসলে কি চায়, এই পার্টগুলো যখন আমাকে বলে আমি ইজিলি সলভ করে ফেলি যে এইভাবে এইভাবে করলে হয়ে যাবে। মানে এইগুলোতে কিন্তু মানে ম্যানেজার আমার খুব ইমপ্রেস। মানে নিজে নিজে খোঁজার যে একটা ক্ষুধা ছিল ওইটা তোমার রিয়েল লাইফে এসে এখন খুব কাজে দিচ্ছে, যাতে প্রবলেম কোন জায়গায় কি আসে না আসে নিজ থেকে খুঁজে বের করার যে একটা ব্যাপার, ওইটাতে এখন খুব হেল্প হচ্ছে। এখন যে চাকরিটা করতেছো এটাও কি ওই যে মানে তুমি যে ক্লায়েন্ট নিয়ে কাজ করতা, পার্টনার নিয়ে কাজ করতা, ওইখান থেকেই পাইছো নাকি অ্যাপ্লাই করে রেগুলার? অ্যাপ্লাই করে নাই। তারেক তুর্য ভাইয়ের কাজ করার পরে আমি আসলে আর কোনো কাজ পাচ্ছিলাম না। ওকে, তখন যেটা আমি করলাম যে গ্রুপে আমি অ্যাড দিলাম যে আমি মানে স্ট্যাক ডেভেলপার, কাজ লাগবে। তুমি পোস্ট করছিলে? আমি মানে কাজ খুঁজতেছিলাম আর কি। ওকে, তো ওখান থেকে আমাকে বেশ কিছুজন নক করে, 2-1 জন আমাকে নক করছে যে ভাই আপনার প্রোফাইল আমি দেখছি, আপনার প্রজেক্টও দেখলাম, আপনি আমার এই রাজশাহী আসতে পারবেন কিনা, মানে অনেক দূরে দূরে ডাকতো আর কি। তো আমার বাবাকে শেয়ার করতাম, তো তখন আমার বাবা বলতো কি যে না এত দূর যাওয়া যাবে না। আবার আরেকজন ডাকছিল পাবনায়, উনি আবার দেশের বাইরে থাকে, তো বলছে ভাই আমার পাবনায় কোম্পানি আছে, আপনি আসেন আমরা দেখবো। আব্বার কে এইগুলোতে রাজি হয়নি। তো আমি আর কিছু বলি নাই, কারণ বাবা অলমোস্ট সবসময় ভালো চায়। তো তখন
লাস্ট আমাকে ভাইয়া নক করে। আচ্ছা। উনি আমাকে মানে জব দিবে এরকম কিছু না, হুম, উনি হুম। আমাকে ফার্স্ট অফ অল বলে যে আমার একটা প্রজেক্ট আছে করতে হবে, খুব আচ্ছা। সিম্পল প্রজেক্ট, মানে শিডিউল ম্যানেজমেন্ট। হুম। আমি ওনার ওই দিন ছিল হচ্ছে শবে বরাত, মানে দিনটা এতটাই ভালো ছিল, শবে বরাত ছিল। আচ্ছা। তো শবে বরাতে উনি আমাকে যখন নক করে যে আমার একটা কাজ আছে, শিডিউল ম্যানেজমেন্ট করতে পারবো কিনা। তো আমি বললাম যে ভাই আপনার শিডিউল ম্যানেজমেন্টে কী কী লাগবে আপনি আমাকে একটু এক্সপ্লোর করেন। হুম। তখন উনি আমাকে লাইন বাই লাইন বললো যে এইটা লাগবে ওইটা লাগবে, হুম। বা একই টাইমে হইতে পারবে না। হুম। তো আমি জিনিসটা খুব মনোযোগ দিয়ে শুনছি, কোনো লিখিত না, জাস্ট উনি আমাকে বলছে। মুখে বলছে? হ্যাঁ। আচ্ছা। আর আমি বাংলা টাইপিং খুব ভালো করতে পারি আর কি। আচ্ছা, ওই যে কম্পিউটারের টিপাটিপি কম্পি- করতে ওইখান থেকে? ওটা তো করতাম, এমনও দিন গেছে যে বাংলা সফটওয়্যার আমি 50 টাকা দিয়ে কিনছি, বুঝছেন, আচ্ছা। মানে কিছু না জানার কারণে। ওকে। তো আমি, সবাই তো মেসেঞ্জার চালায়, হুম। আর ওই সময় যখন আমার কাছে ফোন ছিল না, হুম। তো যে কেউ আমাকে মেসেজ করলে আমি বাংলায় রিপ্লাই করতাম। আচ্ছা। 10 মিনিট সময় লাগলে আমি বাংলায় রিপ্লাই করতাম। ওকে। তো এইভাবে আমার টাইপিংটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। হুম। তো তখন উনি আমাকে যখন বলে, উনি বাংলায় যেভাবে বলছে আমি ওইভাবে গুছাই নিছি। হুম। গুছাই নিয়ে আমি জাস্ট ওটা চ্যাটজিপিটির কাছে এক্সপ্লোর করে নিয়েছি এটা কী কী হইতে পারে বা আচ্ছা। কীভাবে কি করা যাবে আর কি। হ্যাঁ। তো ওইভাবে আমি প্রজেক্টটা আপনার 2.5 থেকে 3 ঘন্টার মতো করে দিলাম। হুম। তখন উনি আমাকে এক্সপ্লোর করে যে সাইফুল, আমাদের তো একজন ডেভেলপার ছিল, তো ওকে এই প্রজেক্ট আমি দিছি, ওই তো আমাকে এখনও ঘুরাচ্ছে, কিন্তু তুমি 3 ঘন্টায় কীভাবে সলভ করলা। তা আমি বললাম যে ভাই আপনি যে আমাকে কথাগুলো বলছেন আমি জাস্ট মনোযোগ দিয়ে শুনছি, শুনে ওইটা আমাদের ডেভেলপমেন্ট থেকে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেদিকে আমি আগাইছি। হুম। ভিজুয়ালাইজ করে নিচ্ছি হ্যাঁ। আমি আমার মতো করে। হ্যাঁ। তো উনি এই বিষয়টাতে খুব ইমপ্রেস হয়ে যায় আমার। তখন আমাকে প্রায় রাত 3টা পর্যন্ত আর কি হুম। হুম। অনেকক্ষণ গল্প বলে, মানে আমার লাইফ স্টোরি বা কথাবার্তা বলে, আর গল্প কি। টল্প করে। আচ্ছা। তো বলার পরে উনি আমাকে বলে যে তুমি যদি প্রজেক্টটা কমপ্লিট করছো তোমার জব কনফার্ম। মানে আমি এতটা খুশি হয়ে গেছি এটা আমি বলে বুঝাইতে পারবো না। তো মাশাআল্লাহ। বাসায় কিছু বলি নাই আগে, হুম। হুম। কারণ আসলে তখন অনলাইন জগতে মানুষের মুখ মানে মুখের just- কথা। হ্যাঁ। বিশ্বাস করে একটু ইম্পসিবল আর কি। হ্যাঁ। তখন আমাকে ভিজিট করার জন্য ডাকলো। তো আচ্ছা, তুমি অফিসে একদিন- ডাকলো। হ্যাঁ, আচ্ছা। তুমি একদিন আসো। হুম। তো তখন আমি বললাম যে ভাইয়া তাহলে আমি আর কিছুদিন পরে যাই, যেহেতু আমি একটু অসুস্থ। তো তখন গিয়ে আসছি আর কি, ঘুরে গেছি। তো ঘুরে গিয়ে যা দেখলাম যে না ঠিক আছে, যা বলছে সব ঠিক। ঠিকঠাক আছে। তখন বাসায় বলছি। অফিসিয়াল কোনো ডকুমেন্ট দিছিল ওই সময়? না না না, ওই সময় কিছু দেয় নাই, মানে ওটা আমি যেহেতু বলছি যে কিছুদিন পরে জয়েন করব, আচ্ছা। তখন একটু আপনার পাখি পালতাম তো, আচ্ছা। তো এই জন্য আমি বলতাম যে একটু পরে যাবো আর কি। আচ্ছা। কারণ সব কিছু একটা গোছানোর ব্যাপার তো আছে, যে আমি হুট করে বাসা ছাড়বো এটা সম্ভব না। ওই সময় কই থাকতা? ওই সময় বাসা থাকতাম আমি ঠাকুরগাঁও। ঠাকুর। আচ্ছা। হুম। তো এইভাবে চমৎকার। ওনার সাথে দেখা করে চলে গেছি। তারপরে এখন যে কোম্পানিতে আছো এটা হচ্ছে কতদিন হচ্ছে কাজ করতেছো? এটা আমি এপ্রিলে জয়েন করছি। এই বছর? হ্যাঁ, আচ্ছা। আর এই নভেম্বর শেষ হচ্ছে। আচ্ছা। আচ্ছা। চমৎকার, চমৎকার। তো তোমার কাছ থেকে বেশ দারুণ জিনিসপত্র শুনলাম, মানে রেগুলার লাইফে এই যে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আমি শুনছি, যেমন ধরো ওই যে বিয়ে বাড়ির একটা জিনিস ছিল খুব ইন্টারেস্টিং, মোবাইল বিক্রি করা, এটা যদিও অনেকে করে অনেকে করে না, বাট বিয়ে বাড়ির এটা খুব ইন্টারেস্টিং একটা গল্প ছিল। এরকম মানে আর কোনো কিছু কি তুমি ইনক্লুড করতে চাও কি না, মানে ধরো তোমার গল্পের ভেতরে? কারণ আর তেমন কিছু নাই, কারণ মানে আমার যতটুকু চাহিদা ছিল হুম। এতটুকু যখন আমার ফুলফিল হয়ে যেত, এর বাইরে আমি আর যেতাম না। এখন যে তুমি তোমার লাইফ লিড করতেছো আফটার চাকরি, এখন তোমার পরিবার, তোমার ফ্রেন্ড, তোমার নিজের লাইফ ওভারঅল এখন কেমন ভালো লাগে বা খারাপ লাগে, বা কি মনে হয় পরবর্তী স্টেপগুলো কি দেখতে পাও? যেমন ধরো তুমি ডুয়েটে একটা জায়গায় যেতে চাচ্ছিলা, ডুয়েটের একটা অ্যাডমিশনের একটা কথা বলতেছিলা, সো ওই জিনিসগুলোকে এখন আবার শুরু করার ইচ্ছা হয় নাকি? কি মনে হয় তোমার সামনের প্ল্যান কি? সামনের প্ল্যান আছে, হ্যাঁ, মানে সব প্ল্যান আসলে বলা যায় না। তারপর আমি আচ্ছা। একটা কথা বলি যে ওকে, হিন্ট দিতে পারো। মানে আমি আমার লাইফে এই লাইনটা সবসময় ফলো করি যে প্রাইভেট ইজ পাওয়ার। হুম। যে সবসময় যে প্রকাশ করতে হবে হুম। এমনটা না। ওকে। কারণ প্রাইভেট জিনিস আপনি যত বেশি সিক্রেট রাখবেন হ্যাঁ, তত বেশি উপরে উঠতে পারবেন। কারণ কি, প্রাইভেট জিনিস যখন আপনি এক্সপ্লোর করা শুরু করবেন মানুষের সামনে, হুম। তখন হবে কি যে একটা মানে বলে না নজর যে পড়বে, হ্যাঁ, নজর। হ্যাঁ, আচ্ছা, এই জিনিসটা হ্যাঁ, হ্যাঁ, আসলে খুব খারাপ জিনিস। মানে এমনিতে তুমি পড়ালেখার দিকে তো ইন্টারেস্টেড আছে, একাডেমিক স্টার্ট করবা না, আমি কিনা বা আবার? জবের পাশাপাশি যে হিউজ সময় পাই আমি
পড়াশোনা করি আর কি। পড়াশোনা করো, ওকে ওকে। কারণ আমি ডিপ্লোমা ইন করার পরেও আমি এখনও বিএসসিতে ভর্তি হই নাই, বিএসসি আমি করবো, তো এই জন্য আসলে স্টাডি রানিং রাখছি আর কি এখন। ওকে, চমৎকার চমৎকার। এমনিতে ধরো এই যে ওভারঅল যে জার্নি তোমার লাইফে, এই জায়গাটাতে যে তুমি প্রোগ্রামিং হিরোর সাথে 2টা কোর্স করলা, এটা কি আসলে তোমার কোনো হেল্প করছে? মানে কোনো জায়গায় কি হেল্প করছে বলতে নাকি কি হচ্ছে যে জাস্ট র্যান্ডম একটা পার্ট? না, হেল্পের কথা যদি বলি, এটা আসলে হেল্প বলে শেষ হবে না, কারণ এটা গেম চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে একটা লাইফের কীরকম গেম চেঞ্জ বলতে কি যে আমার যে রুট ম্যাপ আচ্ছা বা আমি কিভাবে আঁকাবো, একটা পারিবারিকভাবে যে সাহায্যটুকু করে এর থেকে বেশি করছে প্রোগ্রামিং হিরো। আচ্ছা, এটা কোনো অংশে কম না, এটা যদি আমি হেল্প হিসেবে দেখি খুব নগণ্য মনে হবে আমার কাছে। মানে 2-1টা ছোটোখাটো এক্সাম্পল কি বলতে পারো যে ধরো এইভাবে তোমার হেল্প হয়েছিল বা তোমার সাপোর্ট হয়েছে? সাপোর্ট হয়েছে, আমার পুরো লাইফে সাপোর্ট হয়েছে। কারণ প্রোগ্রামিং হিরো যেটা করতো, বিশেষ করে জঙ্কার ভাই, হ্যাঁ, উনি কী করতো যে কিছু একটা বলতো, আবার মনে করেন যে যখন মানে সার্চ করে যে বের করতে হয়, হ্যাঁ, এই জিনিসটা যে করতো আর কি, এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস ছিল। তারপরে গিয়াসউদ্দিন ভাই যেটা, উনি মানে আমাদেরকে একটা করে চ্যালেঞ্জ দিত, চ্যালেঞ্জ দেওয়ার মাঝে উনি একটা করে হিন্স দিয়ে দিত যে এমনটা হতে পারতো, ঠিক আছে? তো এই বিষয়গুলো একটা ডেভেলপারের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আমাদের যে কি বলবো ওটা, মানে নিজের যে একটা আইডিয়া, এই আইডিয়াটা প্রকাশ করার জন্য এগুলো জিনিস খুব আমার কাজে দিছে আর কি। কারণ আজকের দিনে যে আইডিয়াগুলো আমি গেইন করতে পারতেছি, আগে কিন্তু পারতাম না এইভাবে। মানে ইজিলি যদি চিন্তা করি যে কয়েক লাইনের কোড করে ডেভেলপার হওয়া যায় না, কারণ কয়েক লাইনের কোড এখন তো এআই আছে, ওকে যদি কিছু বলা যায় কিন্তু অবশ্যই করে দিবে। কিন্তু কোথাকার পানি কোথায় গিয়ে লাগবে এইটা যদি না জানেন সম্ভব না, তাই না? তো এই জিনিসগুলো জানাটা ইম্পর্টেন্ট। তো এই জন্যই জঙ্কার ভাই সবসময় বলতো আর কি যে তোমরা এআইকে অন্যভাবে ইউজ করো, কিন্তু কোডের দিকে ইউজ করো না। আবার বলতো যে আমরা কিন্তু চেক করব যে এআই দিয়ে কোড করছো কিনা, সরাসরি 0 পেয়ে যাবো। তো এই জিনিসগুলো আমি খুব ফলো আপ করতাম, যে ভুল করেও আমি এআইয়ের কাছে যাব না। হ্যাঁ, এআইয়ের কাছে ওই পর্যন্ত যাব যে পর্যন্ত আমার মানে আমি যেটা বুঝতেছি না। ওই সময় তো আমাদের তো সাপোর্ট একটা 3টা টাইমে হইতো আর কি, তো সবসময় তো আমি পাবো না সাপোর্টটা, তখন তো আমার সাপোর্ট হিসেবে আমি এআইকে চুজ করবো, তাই না? তো এই জন্য আমি ওইভাবে ইউজ করতাম, মানে কোডের দিকে কখনো যেতাম না। তো এই কারণে হয়তো বা আজকের আউটপুটটা আমার খুব ভালো হচ্ছে, কারণ এআই মানে আপনার যে থিঙ্কিং অ্যাবিলিটিটা এটা নষ্ট করে দেয়। এআই কখনো মানুষকে রিপ্লেস করতে পারবে না। সবাই যে বলে যে জব রিপ্লেস করে দেবে এআই, এটা আসলে ইম্পসিবল, কারণ একটা এআইকে ম্যানেজ করতে গেলে একটা মানুষের দরকার আছে। তো এটা কখনো এআই তো একটা মানুষই বানাইছে, তো তাকে মেইনটেইন করার জন্য, তাকে আপডেট করার জন্য তো একটা মানুষকেই লাগবে, মানে ফর দ্য টাইম বিং, কিছু সময়ের জন্য। কিছু সময় বলতে তাও তো 5-10 বছর মিনিমাম, রাইট? না, তা তো অবশ্যই। এর পরবর্তীতে তখনকার এখন যেরকম আগে যেটা হতো যে 10 বছর 15 বছর 20 বছর পর পর হয়তো বা একটা ট্রেন্ড চেঞ্জ হইতো, এখন এটা অনেক ফাস্ট হয়েছে। হয়তো বা সেজন্য 5 থেকে 10 বছরের মধ্যে অনেক পরিবর্তন হবে, কিন্তু ওই পরিবর্তন পর্যন্ত তো মানুষই আসলে পরিবর্তনটা করবে। তাই তো। চমৎকার, থ্যাংক ইউ সো মাচ সাইফুল ভাই, তোমার সাথে কথা বলে বেশ ভালো লাগছে। আরও আড্ডা দিতে ইচ্ছা করতেছিল, কিন্তু ধরো আমাদের তো সময় সংকট। তোমার মানে আমরা কোনো কিছু মিস করতেছি কিনা, তুমি আরও কিছু অ্যাড করতে চাও কিনা, বা ফাইনালি যদি তোমার কোনো কিছু বলার থাকে? ফাইনালি আমার লাইফে আরেকটা পার্ট আছে। আচ্ছা, সেটা হচ্ছে কি যে যেহেতু আমি সেলফ লার্নার ছিলাম আর এই পর্যন্ত একটা কম্পিউটার বেসিক কোর্সও করি নাই, ওকে, তো এখানে আনিসুর স্যারের একটা মানে বাক্য বলা চলে, ফলো করতাম আমি। বলো। যে উনি সবসময় মানুষের পাশে থাকতো, কোনো রকম স্বার্থ ছাড়া। তো আমিও যেটা করতাম যে মানুষ যে কম্পিউটারের যে টেকনিক্যাল এররগুলো ফেস করতো আর কি, ধরেন উইন্ডোজ হতে পারে বা যে কোনো সফটওয়্যার রিলেটেড একটা ইস্যু পড়ে আর কি, তো এই যে সমস্যাগুলো হতো এগুলো না আমি ফিক্সড করতাম, মানে আগ্রহ করে। ওকে, তো এই কারণে আমার চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতাটা বেড়ে যায়। মানে সবসময় মনে হতো কি যে আমার কাছে কোনো কিছু টাফ না। মানে এই পর্যন্ত আমার এখনও মনে হয় যে কম্পিউটার রিলেটেড যে কোনো ইস্যু আমি ফিক্সড করতে পারবো না, এমনটা হতেই পারে না। মানে নিজ থেকে আগ বাড়িয়ে প্রবলেম সলভ করা, জি, এটা থেকে দুটো লাভ, যে মানুষের প্রবলেম হচ্ছে তারটাও সলভ হলো, আমি কিছু শিখলাম। এইটার দুইটা আপনাকে মজার ঘটনা বলি, যেটা আমার সাথে রিসেন্টলি ঘটছে। আমার ফ্রেন্ড তো ডুয়েটে আছে, আমার ভাইও ডুয়েটে আছে, তো আমি ঘুরতে গেছিলাম। তো তখন কী হলো, আমরা নাস্তা করতেছি ডুয়েট ক্যান্টিনে।
তো এতগুলো মানুষ আছে, কাউকে জিজ্ঞেস করলো না যে ভাই আমার এই প্রবলেম ফিক্সড করে দেন। তো আমার সামনে আসে, উনি বলছে যে ভাই আমার ফেসবুকে এই প্রবলেমটা একটু ফিক্সড করে দেন। আমার ফ্রেন্ড আমাকে বলতেছে যে আমার এতগুলো মানুষ আছে, কাউকে বললো না, তোকে কেন বললো? মানে মানে আমি এটা আসলে হিউম্যান হিসেবে যেটা চিন্তা করি যে আল্লাহ পাক মানে একটা মানুষের যে ভালো করে, মানে আপনি যদি কারো ক্ষতি না করেন, যদি ভালো করতে চান, দেখবেন কি আপনার সাথে ভালো কিছু হবে, যেটা আমার সাথে হয়ে আসছে। কারণ ওই মানুষটা বিপদে পরিস্থিতি দিকে আমার কাছে আসছে, তো আমি না খুব আগ্রহ সহকারে এগুলো ফিক্স করতাম যে ঠিক আছে আসে। তারপরে আরেকদিন গেছিলাম হচ্ছে পুরান ঢাকা কাচ্চি খাইতে আর কি। তো ওখানে গিয়েও এক লোক, মানে আমি ঢুকতেছি, হাতও ধুইনি, ওই সময় আমাকে বলতেছি যে বাবা আমার এটা সমস্যা আছে, ফিক্স করে দিন। মানে আমি বুঝতেছি না যে মানে আমাকে, উনি তো জানেন যে আমার প্যাশন কি বা আমি কি করি, উনি আমাকে এভাবে বলতেছে। তো আমার কাছে খুব মজা লাগতো বিষয়গুলো, যে যে একটা সময় ছিল যে আমি একটা জিমেল খুলতে গেলেও মানুষের পিছনে ঘুরতাম, কিন্তু এখন আমার কাছে মানুষ আসতেছে, এটা আমার কাছে খুব ভালো লাগে। কিন্তু আমি এটাতে কখনো অহংকার করি না যে উনি আসছে আমি একটু ইগো হার্ট করি, এটা কখনো করতাম না আর কি। এটা এটা একটা ভালো জিনিস। ধরো নিজ থেকে একটু মানুষকে প্রবলেম সলভ করলে ক্যাপাসিটি বাড়ে, জানার জিনিসটা বাড়ে। চমৎকার চমৎকার। ঠিক আছে তাহলে সাইফুল ভাই, থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো লাগলো তোমার সাথে কথা বলে। সামনে হয়তো বা আরও অনেক সামনে কথা হবে। তুমি এখন যে এখানে আছো, রকিব ভাই বেশ ভালো মানুষ, ওনার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, চালাতে থাকো। উনি কিন্তু আমাদের স্টুডেন্ট ছিলেন, হ্যাঁ বলছে আমাকে। সো মোটামুটি বেশ মানে নিজেরা আর কি। সো সুন্দর করে কাজ টাজ করো, আল্লাহ ভরসা। এইটা কিন্তু স্টার্টিং আর কি ভাইয়া, এটা শুরু। লাইফে এখন পর্যন্ত অনেক চড়াই পার করে তো আসছো, দ্যাটস টোটালি ফাইন, বাট সামনের জার্নিটা আরেকটু হার্ডার কিন্তু দিনের পর দিন। আমরা এআই নিয়ে কথা বললাম, এআই যদিও রিপ্লেস করবে না, বাট এটা কিন্তু আমাদেরকে এখন ডে বাই ডে আরও বেশি পরিমাণ হেল্প করতেছে। সো ডে বাই ডে আরও বেশি পরিমাণ আমাদের কাজকে সহজ করে দিই। আগে যেটা ধরো তুমি 1 ঘন্টায় করতা, সেটা এখন 10 মিনিটে হয়ে যাচ্ছে। সো ওই জিনিসগুলোকে আমাদের মানে অ্যাডপ্ট করে ফেলা। তুমি একাডেমিক যেটা, ওই জায়গাটাতে আবার জয়েন করবেন। একাডেমিক্স ইজ সো ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, একাডেমিক্স ছাড়া ধরো মানে হ্যাঁ দ্যাট ইজ ট্রু, এখনকার টেকনিক্যাল জার্নিতে একাডেমিক ব্যাপারগুলো অতটা দেখা হয় না, বাট স্ট্রাকচারাল ওয়েতে লেখাপড়ার একাডেমিক্সের থেকে ভালো কোনো ওয়ে নাই কিন্তু না। সো ওই জিনিসটাতে যেহেতু ঢুকবা, দুইটা একসাথে ব্যালেন্স করা খুবই জরুরি। কারণ সামনে বয়স বাড়তেছে, বিয়ে শাদী করবা, তো তোমার ফ্যামিলি বড় হবে, তো তখন 2-3টা জিনিস কিন্তু ব্যালেন্স করতে হবে, রাইট? আর এই যে 3-4 মানে এখন মোটামুটি 6 মাসের একটা, 6 মাসের একটু বেশি, 7-8 মাসের হয়তো মানে তোমার এক্সপিরিয়েন্স অর্জন হয়েছে, এটা আস্তে আস্তে 2 বছর হবে, 3 বছর হবে, আরও বড় কোম্পানিতে তুমি সুইচ করবা, টেকনোলজিকার আরও নলেজ তোমার নিতে হবে, রাইট? সো এই জার্নিটা অলওয়েজ ইজ চ্যালেঞ্জিং অ্যান্ড ইন্টারেস্টিং, অ্যান্ড তুমি সেই জিনিসগুলো করে আসছো এতদিন। জব প্লেস, এই যে জবে যখন আমি আসলাম, হ্যাঁ, তখন আমি আসলে একটা বড় চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেছিলাম। আচ্ছা, কারণ আমাদের কোর্সের মধ্যে সার্ভার রিলেটেড কোনো কাজ করা হয়নি। হ্যাঁ, মানে বিপিএস সার্ভার যেটা, হ্যাঁ, তো এই বিষয়ে আমি খুব প্যারার মধ্যে ছিলাম। আচ্ছা, যদিও আমাদের ব্যাচের না, হয়তো বা উনি আগের ব্যাচের হতে পারে। তো এক ভাইয়ের সাথে আমার পরিচয় ছিল আর কি, তো ওনার সাথে রাতে একদিন কথা যে ভাই আমি তো নতুন একটা কোম্পানিতে আসছি, এখানে তো আমাকে হেল্প করার মতো তেমন কেউ নেই, তো সেক্ষেত্রে আমাকে তো সার্ভারে সাইট হোস্ট করতে হবে। তখন আমি এটা কীভাবে কী করবো, আপনার যদি জানা থাকে, আমি আপনার প্রোফাইলে দেখলাম, তা আমাকে একটু গাইড করলে ভালো হতো। তখন উনি আমার সাথে মিটিংয়ে বসে দেখাইছে, উনি আমাকে জাস্ট একটা জিনিস ডিপ্লয় করে দেখাইছে। তা আমি মানে উনি জাস্ট হচ্ছে আমাকে ব্যাকএন্ড করে দিছিল, আমি ফ্রন্ট এন্ড ব্যাকএন্ড আবার দুইভাবেই করছি। তো উনি আমাকে আবার নক করছে যে ভাই এখন ফ্রি আছেন কিনা, আমি বললাম যে ভাই আমি করে ফেলছি। মানে উনি জাস্ট আমাকে একটু দেখাইছে, আমি পুরোটা করে ফেলছি। তারপরেও আরও একটা ইস্যু ছিল, আপনার এই যে ক্লাউডিফায়ার যেটা, হ্যাঁ এটা আমি বুঝতাম না, যে কারণ কিছু নেটওয়ার্কে কাজ করে, কিছু নেটওয়ার্কে কাজ করে না। এমনও দিন গেছে যে আমি ক্লায়েন্টের বাসায় গিয়ে ফিক্সড করে আসি আইএসপিতে ফোন দিয়ে, মানে সমাধান তো পাচ্ছি না আমি, কারণ আমার নেটওয়ার্কে ঠিক আছে, ওনার নেটওয়ার্কে কাজ করতেছে না। এইটা কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার যে আমি ক্লায়েন্টের বাসায় যে ঠিক করে দিয়ে আসছি। হ্যাঁ, তো পরবর্তীতে আমি একদিন রাতে ভাবতেছিলাম যে এটা কিভাবে সম্ভব, যে একটা মানুষের বাসায় প্রবলেম নাই, আরেকটা মানুষের বাসায় প্রবলেম। তো তখন আমি চ্যাটজিপিটি কিছু প্রশ্ন করলাম, ওই আমাকে কিন্তু বলছে যে ক্লাউডিফায়ার ইউজ করো, কিন্তু আমি বুঝতেছি না, আমি তো সার্ভার ইউজ করতেছি, আমি আবার ক্লাউডিফায়ারে কেন যাবো? কারণ কিছু নিতে গেলে তো আমাকে কোম্পানির জবাবদিহিতা করতে হবে যে এটা নেবো এটা নেবো। তো তখন আমি যেটা করলাম যে একটু ইউটিউবে দেখলাম যে কি এটা আসলে,
তখনই যখন পুরো বিষয়টা বুঝতে পারলাম, তখন ওই নেম সার্ভারগুলো চেঞ্জ করলে যে সমস্যাটা ফিক্সড হয়ে যায়। মানে ছোট্ট একটা বিষয় কিন্তু জানতাম না, কিন্তু আমার 2 দিন কষ্ট হলেও আমি ফিক্সড করছি। তো এখান থেকে আমার কোম্পানিতে যেটা বেনিফিট আসছে আমার জন্য, হ্যাঁ যে ওরা এখন পর্যন্ত আমাকে যে কোনো ইস্যু বা যে কোনো প্রবলেমে পড়লে কখনোই মনে করে না যে সাইফুল এটা ফিক্স করতে পারবে না। মানে ওরা এই ট্রাস্টটা রাখে যে সাইফুল এটা করে পারবে, ফেলবে। অবশ্যই পারবে, মানে একদিন দেরি হলেই পারবে। পারা তো উচিত, টেকনোলজিক্যাল দিক থেকে কোনো কিছুই আসলে অসম্ভব না, এই করা যায়। জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগতো আর কি। হ্যাঁ, মানে প্রবলেমে পড়লে আমার হ্যাঁ। ঘুম থেকে শুরু করে কিছু ভালো লাগতো না। এটা চমৎকার, মানে ইন্টারেস্টটা তুমি এর ভেতরে খুঁজে পাইছো। এইটা খুব ভালো একটা জিনিস ভাইয়া, কিপ গোয়িং, এই জিনিসটা ধরে রেখো আর কি। জি ভাই, দোয়া ইনশাল্লাহ। রাখবেন আমার জন্য। অবশ্যই, ফি আমানিল্লাহ। ইনশাল্লাহ সামনে আরও কথা হবে, হয়তো বা ক্যারিয়ার ক্যাকার্সেও আমরা একসাথে কথা বলতে পারবো কোনো একটা সময়। সো ঠিক আছে, থ্যাংক ইউ, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ।